মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। বেস্ট অফ সানডে সাসপেন্স শুনবেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর দুটি অ্যাডভেঞ্চার কাহিনী, ডক্টর দানিয়ালির আবিষ্কার। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনুন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, ডক্টর দানিয়ালির আবিষ্কার। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে এক বিরাট নাম। তিনি জন্মগ্রহণ করেন 2রা মে 1921 সালে। আমরা তাকে হারাই 1992 সালের 23শে এপ্রিল। তাঁর সৃষ্টি করা প্রফেসর শঙ্কু এক বিস্ময়কর চরিত্র। আত্মভোলা এই বাঙালি বৈজ্ঞানিকটির আবিষ্কারের মধ্যে রয়েছে অ্যানাইহিলিনের মতো যে কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া পিস্টল, মিরাকিউরেলের মতো মুহূর্তে অসুখ সারিয়ে দেওয়া ওষুধ, বটিকা ইন্ডিকার মতো ক্ষুধা তৃষ্ণানাশক বড়ি, আরও কত কি। বোমযাত্রী ডায়েরি গল্পে আবির্ভাব হওয়ার পর তার নানা অ্যাডভেঞ্চার ও আবিষ্কারের মধ্যে দিয়ে আমাদের মন জয় করে নিয়েছেন প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া সন্দেশ পত্রিকায় 1988 সালে। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 8ই নভেম্বর 2020 সালে। শুরু হচ্ছে ডক্টর ড্যানিয়েলির আবিষ্কার। 15ই এপ্রিল, রোম। কাল এক আশ্চর্য ঘটনা। এখানে আমি এসেছি একটি বিজ্ঞানী সম্মেলনে। কাল স্থানীয় বায়োকেমিস্ট ডক্টর দানিয়েলির বক্তৃতা ছিল। তিনি তার ভাষণে সকলকে চমৎকৃত করে দিয়েছেন। অবশ্যই আমি যে অন্যদের মতো অতটা অবাক হয়েছি তা নয়, কিন্তু তার কারণটা পরে বলছি। দানিয়েলির আশ্চর্য ভাষণের কথা বলার আগে একটা কথা বলা দরকার। বিখ্যাত ইংরেজ লেখক রবার্ট লুই স্টিভেনসনের উপন্যাস ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইডের কথা অনেকেই জানে। যারা জানে না তাদের জন্য বলছি যে ডক্টর জেকেল বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যেই একটা ভালো আর একটা মন্দ দিক থাকে। এই মন্দ প্রবৃত্তিগুলো মানুষ দমন করে রাখে, কারণ তাকে সমাজে বাস করতে হলে সমাজের কতগুলো নিয়ম মানতে হয়। কিন্তু ডক্টর জেকেল দাবি করেছিলেন তিনি এমন ওষুধ বার করতে পারেন যে ওষুধ কেউ খেলে তার ভেতরের হীন প্রবৃত্তিগুলো বাইরে বেরিয়ে এসে তাকে একটা নৃশংস জীবে পরিণত করবে। ডক্টর জেকেলের এই কথা কেউ বিশ্বাস করেনি, তাই তিনি তার গবেষণাগারে ঠিক এই রকমই একটি ওষুধ তৈরি করে নিজের ওপর প্রয়োগ করে এক ভয়ঙ্কর মানুষ মিস্টার হাইডে পরিণত হয়েছিলেন। সেই অবস্থায় তিনি খুনও করেছিলেন, যদিও ডক্টর জেকেল এমনিতে ছিলেন অতি সজ্জন ব্যক্তি। স্টিভেনসনের এই উপন্যাস যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছিল, কিন্তু এমন ওষুধ বাস্তবে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। দানিয়েলি দাবি করছেন তিনি করতে চলেছেন, এবং দানিয়েলির আগেই গিরিডিতে আমার ল্যাবরেটরিতে আমি করেছি। আমার ওষুধ আমি নিজে খাইনি, কিন্তু আমার পোষা বেড়াল নিউটনকে এক ফোঁটা খাইয়েছিলাম। খাওয়ানো 3 মিনিটের মধ্যে সে আমাকে অত্যন্ত হিংস্রভাবে আক্রমণ করে আমার ডান হাতে আঁচড় দিয়ে আমাকে জখম করে। আমি আমার ওষুধের নাম দিয়েছি এক্স। একই সঙ্গে অ্যান্টি এক্স নামে আরেকটি ওষুধ বার করি, যেটা এক্সের অ্যান্টিডোট, অর্থাৎ যেটা খেলে মানুষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। নিউটনকে অ্যান্টি এক্স খাইয়ে শান্ত করতে হয়েছিল। দানিয়েলির বক্তৃতার সময় তাঁর অবস্থা জেকেলের মতোই হয়েছিল। অন্তত 3 জন বৈজ্ঞানিক, ইংল্যান্ডের ডক্টর স্টিভিং, জার্মানির প্রফেসর ক্রুগার ও স্পেনের ডক্টর গোমেজ দানিয়েলির কথার তীব্র প্রতিবাদ করেন। ফলে মিটিংয়ে একটা তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দানিয়েলির পক্ষে তার মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। এমনিতে দানিয়েলির সঙ্গে আমার এখানে এসেই আলাপ হয়েছে। অত্যন্ত বিনয়ী, নম্র স্বভাবের লোক বলে মনে হয়েছিল। অনেকদিন পরে একটি বিজ্ঞানী সম্মেলনে আজকের মতো একটা গোলযোগ হতে দেখলাম। আমি অবশ্য আমার নিজের ওষুধের কথা দানিয়েলি বা অন্য কাউকে বলিনি। দানিয়েলি বললেন তার ওষুধ 2-1 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। তারপর সেটা তিনি নিজের ওপর পরীক্ষা করে দেখবেন, যেমন স্টিভেনসনের গল্পে ডক্টর জেকেল করেছিলেন। ব্যাপারটা আমার ভালো লাগলো না।
কারণ এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে ওষুধ খাওয়া দানিয়েলি কিরকম ব্যবহার করবে তা বলা কঠিন। নিউটনের যা হিংস্র ভাব দেখেছি তাতে আমার রীতিমতো ভয় ঢুকে গেছে। আজ আর আধ ঘন্টার মধ্যেই ডেলিগেটদের লাঞ্চ আছে। আমরা আছি হোটেল সুপারবাতে। এইখানেই একতলায় ডাইনিং রুমে লাঞ্চ। সম্মেলন চলবে আর 2 দিন, তারপর আরো 2-3 দিন রোমে থেকে দেশে ফিরব। 17 এপ্রিল। আজ সম্মেলনের পর দানিয়েলির সঙ্গে দেখা করলাম। বললাম তার বক্তৃতায় তিনি যা বলেছেন তা আমি বিশ্বাস করি। আমারও একই মত। তাতে ভদ্রলোক যার পর নাই খুশি হলেন। আমি বললাম, তুমি যে ওষুধ বানাচ্ছ সেই সঙ্গে তার প্রভাব দূর করার জন্য ওষুধ করছো আশা করি। তা তো বটেই, বললেন দানিয়েলি। এ ব্যাপারে আমি স্টিভেনসনের উপন্যাসের দ্বারা প্রভাবিত হয়েছি। এতদিন কেন যে কেউ এরকম একটা ওষুধ তৈরি করতে চেষ্টা করেনি তা জানি না। তার কারণ স্টিভেনসনের গল্পেই পাওয়া যায়। যদি সেই ওষুধ মিস্টার হাইডের মতো এমন মানুষ তৈরি করতে পারে তাহলে সে ওষুধ খাওয়ার কি বিপদ সে তো বুঝতেই পারছো। কিন্তু তা বলে তো বিজ্ঞানকে থেমে থাকতে দেওয়া যায় না। পরীক্ষা নিরীক্ষা চালাতেই হবে, এবং আমার পরীক্ষা যদি সফল হয় তাহলে তার পরিণাম যাই হোক না কেন এটা মানতেই হবে যে সেটা হবে বিজ্ঞানের অগ্রগতির একটা নিদর্শন। তবে তুমি যদি একটা হাইডে পরিণত হও তাহলে ব্যক্তিগতভাবে আমার সেটা মোটেই ভালো লাগবে না। দেখা যাক কি হয়। তুমি কি কি উপাদান দিয়ে ওষুধটা তৈরি করেছো সেটা জানতে পারি কি? ভদ্রলোক যা উত্তর দিলেন তা শুনে আমি একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করলাম। আমিও ঠিক একই উপাদান দিয়ে আমার ওষুধটা তৈরি করেছি। সেটা অবশ্যই আর দানিয়েলিকে বললাম না, এবং দানিয়েলিও তার উপাদানের পরিমাণ আমাকে বললেন না। 18 এপ্রিল। আজ কাগজে সাংঘাতিক খবর। ডক্টর স্টিভিংকে পাওয়া যাচ্ছে না। আমাদের হোটেলটা টাইবার নদীর ওপরে। স্টিভিং নাকি রোজ ডিনারের আগে টাইবারের ধারে হাঁটতে যেতেন। আজও গিয়েছিলেন কিন্তু আর ফেরেননি। পুলিশ সন্দেহ করছে তিনি কোনো গুন্ডার দ্বারা নিহত হয়েছেন এবং গুন্ডারা তাঁর মৃতদেহ টাইবারের জলে ফেলে দিয়েছে। কিন্তু আমার ধারণা অন্যরকম। স্টিভিং দানিয়েলির বক্তৃতার পর তার তীব্র প্রতিবাদ করেন এবং দানিয়েলিকে অবৈজ্ঞানিক আখ্যা দেন। দানিয়েলিও বলেছিলেন তার ওষুধ 2 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি টেলিফোন ডিরেক্টরি খুলে দেখলাম যে দানিয়েলির বাড়ির ঠিকানা হচ্ছে 27 নম্বর ভিয়া স্যাক্রামেন্টো। আমি আর দেরি না করে একটা ট্যাক্সি নিয়ে সোজা তার বাড়িতে চলে গেলাম। বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না, কিন্তু গিয়ে শুনি দানিয়েলি বাড়ি নেই। দানিয়েলি চাকর দরজা খুলেছিল। আমাকে জিজ্ঞেস করলো, সিনিয়র আলবের্টির সঙ্গে কথা বলবেন? তিনি কে? তিনি প্রফেসর দানিয়েলির সহকর্মী। বেশ, তাঁকেই ডাকো। চাকর চলে গেল। 2 মিনিটের মধ্যেই একটি বছর 30-এর যুবক বৈঠকখানায় এসে ঢুকল। কালো চুল, কালো চোখ, বুদ্ধিদীপ্ত চেহারা। তুমি কি দানিয়েলির সহকর্মী? সহকর্মীর চেয়ে সহকারী বললেই ঠিক হবে। আমি মাত্র 3 বছর দানিয়েলির সঙ্গে আছি। আচ্ছা, আপনি কি ভারতীয় বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু? হ্যাঁ। যুবকের চোখ জলজল করে উঠল। বলল, মাই গড, আপনার বিষয়ে আমি অনেক শুনেছি এবং আপনার আবিষ্কার সম্বন্ধেও অনেক পড়েছি। আপনার দেখা পেয়ে অত্যন্ত গর্ববোধ করছি। সে কথা শুনে আমারও খুব ভালো লাগছে, কিন্তু আমি মিস্টার দানিয়েলির সঙ্গে দেখা করতে এসেছি। তিনি কখন আসবেন? যে কোনো মুহূর্তে। তিনি বাজারে গেছেন কিছু কেনাকাটা করতে। আপনি একটু বসে যান। আমি অপেক্ষা করাই স্থির করলাম। সময় কাটানোর জন্য আলবের্তিকে প্রশ্ন করলাম, প্রফেসরের ওষুধ কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, সে তো পরশুই হয়ে গেছে। তারপর থেকেই প্রফেসর কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন। সামান্য একটা পরিবর্তন লক্ষ্য করছি তার মধ্যে। সেটা যে কি তা আমি স্পষ্টভাবে বলতে পারবো না। তিনি কি ওষুধটা খেয়েছেন? তা তো বলতে পারছি না। ওষুধটা উনি সম্পূর্ণ নিজে তৈরি করেছেন। আমি ওকে কোনো রকমভাবে সাহায্য করিনি। ওই ফর্মুলাও আমি জানি না। তবে ওষুধটা যে হয়ে গেছে সেটা উনি আমাকে বলেছেন।
অবশ্য না বললেও আমি বুঝতাম, কারণ গত 1 মাস উনি সারাদিন ল্যাবরেটরিতে কাজ করেছেন দরজা বন্ধ করে। 2 দিন থেকে ওকে আর কাজ করতে দেখছি না। দরজার ঘন্টা বেজে উঠল। চাকর এসে দরজা খুলে দিতে দানিয়েলি হাতে একটা প্যাকেট নিয়ে ঢুকলেন। গুড মর্নিং প্রফেসর শঙ্কু, দিস ইজ আ ভেরি প্লেজেন্ট সারপ্রাইজ। আমিও ভদ্রলোককে প্রত্যাভিবাদন জানালাম। বললাম, খবর না দিয়ে এসে পড়েছি বলে আশা করি কিছু মনে করছো না। আরে না, মোটেই না, মোটেই না। ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপর কি খবর বলো? খবর তো তোমার ওষুধের খবর। ওটা তৈরি হলো? হয়েছে বই কি, পরশু রাতেই তৈরি হয়ে গেছে। পরীক্ষা করে দেখেছো? আমি 4 চামচের 1 চামচ খেয়ে দেখেছি। তারপর? তারপর কি হলো জানি না। তার মানে? মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে উঠে দেখি আমার বিছানায় শুয়ে আছি, শরীরে কোনো ক্লান্তি নেই। রাতে কি ঘটেছে কিচ্ছু জানি না প্রফেসর। আজ কাগজে স্টিভিং এর মৃত্যু সংবাদ পড়েছো? পড়েছি, আর পড়ে অত্যন্ত দুঃখ পেয়েছি। যদিও সে আমার বক্তৃতার প্রতিবাদ করেছিল, কিন্তু সে অত্যন্ত উচ্চস্তরের বিজ্ঞানী ছিল। স্টিভিং এর মৃত্যু সম্বন্ধে তুমি কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছো? দেখো প্রফেসর, এ তো বোঝাই যাচ্ছে স্থানীয় গুন্ডাদের কীর্তি। তাকে মেরে শুনলাম টাইবারের জলে লাশ ফেলে দিয়েছে। 2-1 দিনের মধ্যেই অবশ্যই সে লাশ আবার ভেসে উঠবে। আমি আর দানিয়েলি সময় নষ্ট করলাম না। তাকে ধন্যবাদ জানিয়ে ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরে এলাম। দানিয়েলির ওষুধ খাওয়ার কথাটা এখনো আমার মাথায় ঘুরছে। সে যে কিছুই টের পেল না, এটা খুব আশ্চর্য ব্যাপার। আমার ওষুধেও কি এই একই প্রতিক্রিয়া হবে? নিউটন যে আমাকে আক্রমণ করে, সেটা কি সে অজান্তে করে? 19শে এপ্রিল, কাল রাত্রে 11:30টার সময় জার্মানির প্রফেসর ক্রুগার আর স্পেনের ডক্টর গোমেজ খুন হয়েছেন তাদের ঘরে। সেই সঙ্গে টাইবার নদীতে স্টিভিং এর লাশও পাওয়া গেছে। লাশের গলায় আঙুলের গভীর দাগ, অর্থাৎ তাকে গলা টিপে মারা হয়েছিল। এবার আর আমার কোনো সন্দেহ রইল না, 3টে খুনি দানিয়েলির কীর্তি। পুলিশ অবশ্য তদন্ত করছে। ক্রুগার বা গোমেজের কোনো টাকা পয়সা চুরি যায়নি, কাজেই এটা চোর ডাকাতের কীর্তি নয়। পুলিশ আমাদের হোটেলের রিসেপশনিস্টকে জেরা করে জানতে পারে যে কাল রাত্রে 11টার সময় একটি কুৎসিত লোক নাকি হোটেলে এসে ক্রুগার আর গোমেজের ঘরের নম্বর জানতে চায়। তারপর সে দুজনকেই টেলিফোন করে। ক্রুগার আর গোমেজ দুজনকেই স্টিভিং এর মতোই গলা টিপে মারা হয়েছে। আততায়ী যে অত্যন্ত শক্তিশালী সে বিষয়ে সন্দেহ নেই। অথচ দানিয়েলিকে দেখলে তার মধ্যে শারীরিক শক্তির কোনো লক্ষণ পাওয়া যায় না। ওর বয়সও হয়েছে অন্তত 60। আমি এবার দানিয়েলির বাড়িতে একটা ফোন করলাম। সে নিজেই ফোন ধরল। শান্ত কণ্ঠস্বর, উত্তেজনার লেশ মাত্র নেই। আমি ফোন করছি শুনে অত্যন্ত হৃদ্যতার সঙ্গে আমাকে অভিবাদন জানালো। আমি বললাম, আমি একবার তোমার বাড়ি আসতে চাই। এক্ষুনি চলে এসো, আমি সারা সকাল বাড়িতেই আছি। 10 মিনিটে দানিয়েলের বাড়িতে হাজির হলাম। অত্যন্ত আন্তরিকভাবে আমার সঙ্গে করমর্দন করে আমায় সোফায় বসতে বলে বলল, বলো কি খবর? আমি বসে বললাম, তুমি কি কাল রাত্রে আবার ওষুধটা খেয়েছিলে? হ্যাঁ, এবং সেই একই প্রতিক্রিয়া। ওষুধ খাবার পর কি করেছি, কোথায় ছিলাম বা কখন ফিরলাম, কিছুই মনে নেই। 1 চামচই খেয়েছিলে? হ্যাঁ। তুমি বোধহয় জানো যে কাল ক্রুগার আর গোমেজ খুন হয়েছে এবং স্টিভিং এর লাশ পাওয়া গেছে? জানি। এরা 3 জনেই কিন্তু তোমার বক্তৃতায় ঘোর আপত্তি তুলেছিল। তাও জানি। আমার একটা কথা শুনবে? কি? ওষুধটা আর খেও না। তুমি যখন নিজে কিছুই অনুভব করছো না, তখন খেয়ে লাভ কি? বিজ্ঞানের দিক দিয়ে তো তুমি কোনো জ্ঞান আহরণ করছো না। সত্যি বলতে কি, তুমি তো কিছুই জানতে পারছো না। তা পারছি না, কিন্তু
একটা যে কিছু হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। কিছু মনে করো না, কিন্তু আমার ধারণা এই 3টে খুনের জন্য তুমি দায়ী, অর্থাৎ তোমার ওষুধই দায়ী। ননসেন্স। ননসেন্স নয়। কেন সেটা আমি বলছি। আমি নিজে একই ওষুধ আবিষ্কার করেছি ভারতবর্ষে আমার ল্যাবরেটরিতে। আমি সেটা আমার পোষা বেড়ালের ওপর পরীক্ষা করেছিলাম। ড্রপার দিয়ে 1 ফোঁটা ওষুধ তার মুখে ঢেলে দিয়েছিলাম। 3 মিনিটের মধ্যে সে আমাকে আক্রমণ করে জখম করে। তার আধ ঘন্টার মধ্যেই অবশ্যই সে আমারই তৈরি একটি অ্যান্টিডোট খেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দানিয়েলি একটুক্ষণ চুপ করে রইল। আমি লক্ষ্য করলাম তার জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। তারপর চাপা স্বরে সে বলল, তুমি আমার আগে এই ওষুধ আবিষ্কার করেছো? হ্যাঁ। আই ডোন্ট বিলিভ ইট। দানিয়েলির কণ্ঠস্বরে এই প্রথম একটা তিক্ততার আভাস পেলাম। সে আবার বলল, আই ডোন্ট বিলিভ ইট। তুমি বিশ্বাস না করতে পারো, কিন্তু কথাটা সত্যি। তুমি তোমার ওষুধের উপাদানের কথা আমাকে বলেছ, কিন্তু পরিমাণ বলনি। আমিও এই একই উপাদান দিয়ে ওষুধ তৈরি করেছি এবং আমার পরিমাণ মুখস্থ আছে। সেটা আমি তোমাকে বলছি, দেখো তোমার সঙ্গে মেলে কিনা। আমার পুরো ফর্মুলাটা কণ্ঠস্থ ছিল। সেটা আমি দানিয়েলিকে বললাম। তার দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল। তারপর সে ফিস ফিস করে বলল, I can't believe it. পরিমাণ দুজনের হুবহু এক। তাহলে বুঝতেই পারছো তুমি নিজে খাওনি তোমার ওষুধ? না, এবং কোনোদিন খাবো না। কিন্তু আমাকে খেতেই হবে। যতদিন না জানতে পারছি ওষুধ খেয়ে আমার কি হচ্ছে, আমি কি করছি, ততদিন আমাকে এই ওষুধ খেয়ে যেতে হবে। দরকার হলে পরিমাণ বাড়াতে হবে, 1 চামচের জায়গায় 2 চামচ। তুমি কি সত্যি বুঝতে পারছো না ওষুধ খেয়ে তুমি কি করো? প্রথম দিন কিছুই বুঝিনি। কালকের সামান্য স্মৃতি আছে। আমি জানি আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার গাড়িতে উঠেছিলাম। তোমার কি ড্রাইভার আছে? না, আমি নিজেই গাড়ি চালাই। তারপর কি হয় কিছুই মনে নেই? না, কিন্তু এইভাবেই আমি আস্তে আস্তে জানতে পারবো আমি কি করছি আর আমার ভেতর কি কি পরিবর্তন হচ্ছে। এর ফল ভালো হবে না দানিয়েলি। তা না হলেও বিজ্ঞানের খাতিরে এটা আমাকে করতেই হবে। তুমি আর আমি এক লোক নই। আমার কৌতূহল তোমার চেয়ে অনেক বেশি। হ্যাভ আ গুড ডে প্রফেসর শঙ্কু, অ্যান্ড গুড বাই। আমি বুঝলাম দানিয়েলিকে অনুরোধ করে কোনো ফল হবে না। ওর মাথায় ভূত চেপেছে। আমি বিদায় নিয়ে হোটেলে ফিরে এলাম। আমায় একটা কিছু ভেবে বার করতে হবে। এই দুদিনে দানিয়েলির 3টি শত্রু খুন হয়েছে। আর কটা শত্রু আছে তার কে জানে। 20শে এপ্রিল। আজ 4র্থ খুনের খবর কাগজে বেরিয়েছে। রোমের বিখ্যাত পদার্থবিজ্ঞানী ডক্টর বার্নিনিকে কেউ কাল রাতে তার বাড়িতে গলা টিপে মেরে এসেছে। পুলিশ গলায় আঙুলের ছাপ পেয়েছে। সেই অনুসারে তারা অনুসন্ধান চালাচ্ছে। আমি তো অবাক, এ আবার কে খুন হলো, কেন? আমি 10টা পর্যন্ত অপেক্ষা করে দানিয়েলির বাড়িতে অ্যালবার্তিকে ফোন করলাম। অ্যালবার্তি ফোন ধরার পর বললাম, তুমি একবার আমার হোটেলে আসতে পারবে? আমার ঘরের নম্বর হচ্ছে 713। খুব বিশেষ দরকার আছে তোমার সঙ্গে। 15 মিনিটের মধ্যেই অ্যালবার্তি আমার ঘরে চলে এলো। আমি তাকে প্রথমেই বললাম, শোনো, আমার একটা বিশ্রী সন্দেহ হচ্ছে যে একদিনে যে খুনগুলো হয়েছে সেগুলো দানিয়েলির কীর্তি। সে ওষুধ খেয়েই কাণ্ডটা করছে। তোমার কি মনে হয়? অ্যালবার্তি গম্ভীর হয়ে বলল, আমারও কাল থেকে সেই ধারণা হয়েছে। কারণ যারা খুন হয়েছে তাদের প্রত্যেকেই কোনো না কোনো সময় দানিয়েলির বিরুদ্ধে কিছু বলেছে, তার কথা বিশ্বাস করেনি বা তার কথার প্রতিবাদ করেছে। কিন্তু কাল রাত্রে যিনি খুন হলেন, এই বার্নিনি ভদ্রলোকটিকে? ইনি এখানকার একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
দানিয়েলির একটা প্রবন্ধের তীব্র প্রতিবাদ করে তিনি 3 বছর আগে একটা প্রবন্ধ লেখেন। সেটা একটা পত্রিকায় বেরিয়েছিল। সেই রাগ দানিয়েলি এখনো ভোলেনি। তাই তো দেখছি। এবং দানিয়েলিকে কোনো না কোনো সময় আক্রমণ করেছেন এরকম বিজ্ঞানী রোমে অনেক আছে। প্রফেসর তুচ্চি, ডক্টর আমাতি, ডক্টর মাৎসিনি, কত নাম বলবো। আমার এখন ধারণা হয়েছে এদের প্রত্যেকের ওপরেই দানিয়েলি রাগ পুষে রেখেছেন। এতদিন কিচ্ছু করেননি, কারণ দানিয়েলি এমনিতে খুবই ভদ্র এবং অমায়িক ব্যক্তি। কিন্তু এই ওষুধই হয়েছে ওর কাল। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই। কি? আপনি বোধহয় প্রফেসরের আগে এই ওষুধ তৈরি করেছেন, তাই না? সেটা তুমি কি করে জানলে? আমি কাল প্রফেসরের সঙ্গে লাঞ্চ খাচ্ছিলাম। উনিই বললেন, এবং যেভাবে বললেন তাতে মনে হয় না যে উনি আপনার উপর খুব প্রসন্ন। তাই কি? তাই। এবং আমি বলি যে আপনি সাবধানতা অবলম্বন করুন। রাত্রে আপনার ঘরে কাউকে ঢুকতে দেবেন না। কিন্তু শুধু তাহলেই তো হবে না, এখানে হত্যাকাণ্ড যে চলতেই থাকবে। এরপর নিরীহ লোককেও দানিয়েলি খুন করতে আরম্ভ করবে সামান্য ছুতো পেলেই। তাহলে কি করা যায়? সেটাই ভাবছি। আমি কিছুক্ষণ ভেবে একটা ফন্দি বার করলাম। বললাম, তুমি প্রফেসরের ল্যাবরেটরিতে যাও। হ্যাঁ, যাব না কেন? দিনের বেলাতে যাই। ওই ওষুধ কি তোমার নাগালের মধ্যে থাকে? না, ওটা উনি আলমারিতে বন্ধ করে রাখেন, চাবি ওর কাছে থাকে। আমি আরেকটু ভাবলাম, তারপর বললাম, তুমি কি ওর বাড়িতেই থাকো? না, আমি সকাল 10টার সময় আসি, আবার সন্ধে 6টায় বাড়ি চলে যাই। ওর ল্যাবরেটরির চাবি তোমার কাছে আছে? তা আছে। তাহলে রাত্রে আমাদের দুজনকে ওর ল্যাবরেটরিতে ঢুকতে হবে। ও যাতে ওষুধ আর না খায় তার ব্যবস্থা করতে হবে। প্রফেসর, কাল আমি একটু মিলান যাচ্ছি। পরশু সন্ধেবেলা আপনার কাছে চলে আসব, কেমন? বেশ, তাই কথা রইল। অ্যালবার্তি চলে গেল। ঘটনাটা আজকে ঘটলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। অ্যালবার্তিকে প্রয়োজন। 21শে এপ্রিল। আজ 2টো খুনের খবর বেরিয়েছে কাগজে। তার মধ্যে একজনের নাম অ্যালবার্তি কালকে করেছিল, আরেকজন প্রফেসর বেলিনি, জীববিদ্যা বিশারদ। দুজনকেই রাত্রিরে গলা টিপে মারা হয়েছে। আঙুলের ছাপ আগের খুনের সঙ্গে মিলে গেছে। পুলিশ এটা বুঝেছে যে সব খুন একই লোক করছে। বেলিনির চাকর পুলিশকে বলেছে যে রাত 11টার সময় সে দরজার ঘণ্টা শুনে দরজা খুলে দেখে যে একজন বিভৎস দেখতে লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করতে সে বলে তার নাম আর্তুরো ক্রোচে। ক্রোচে বেলিনির সঙ্গে দেখা করতে চায়। বেলিনি তখনও ঘুমোতে যাননি। ক্রোচের নাম শুনে তিনি চাকরকে বলেন লোকটিকে ভেতরে আসতে বলতে। 15 মিনিট পরে এই ক্রোচের লোকটি চলে যায়। বেলিনির চাকরই তার হ্যাট আর কোট তাকে এনে দেয়। তারপর মনিব ঘুমোতে যাচ্ছেন না দেখে চাকরটি তার ঘরে উঁকি মেরে দেখে বেলিনি মেঝেতে পড়ে আছেন মৃত অবস্থায়। সে তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। পুলিশ বেলিনির গলাতে আততায়ীর আঙুলের ছাপ পায়, কিন্তু এখনো পর্যন্ত আততায়ীর সন্ধান পায়নি। 23শে এপ্রিল। কাল রাত্রের সাংঘাতিক ঘটনার বর্ণনা দেবার ক্ষমতা আমার নেই, কিন্তু তাও যথাসাধ্য চেষ্টা করছি। কাল সকালে রোমের কিছু দ্রষ্টব্য দেখতে বেরিয়েছিলাম একটা ট্যুরিস্ট দলের সঙ্গে। ফিরেছি বিকেল 4:30। তারপর কফি খেয়ে টাইবারের ধারে হাঁটলাম আধ ঘন্টা। রাত 8:30 নাগাদ অ্যালবার্তি আমার হোটেলে এলো। আমরা দুজনে একসঙ্গেই ডিনার খেলাম। তারপর স্থির করলাম 10:30 নাগাদ দানিয়েলির বাড়ি যাব। বাড়ি যাব মানে বাড়ির বাইরে ওত পেতে থাকবো। ল্যাবরেটরিটা বাইরে থেকে দেখা যায়, তাতে আলো জ্বললেই বুঝবো দানিয়েলি ঢুকেছে। তখন আমরা বাড়িতে গিয়ে ঢুকবো। দানিয়েলির পাড়াটা এমনিতেই নির্জন, তার উপরে রাত্রে তো বটেই। বাড়ির সামনেই একটা পার্ক আছে। আমরা দুজনে সেই পার্কের রেলিংয়ের ধারে অপেক্ষা করতে লাগলাম। ল্যাবরেটরি অন্ধকার, অথচ বাড়ির অন্য ঘরে আলো জ্বলছে।
বাড়ি 200 গজের মধ্যে একটি গির্জা। তাতে 10:30 ঘন্টা বাজার 5 মিনিটের মধ্যেই ল্যাবরেটরির আলো জ্বলে উঠল। আমি আর অ্যালবার্তি দানিয়েলির বাড়ির দরজায় গিয়ে ঘন্টা টিপলাম। চাকর এসে দরজা খুলে আমাদের দেখেই বলল, এখন সিনিয়র দানিয়েলির সঙ্গে দেখা হবে না, তার বারণ আছে। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে অ্যালবার্তি তাকে একটা মোক্ষম ঘুষি মেরে অজ্ঞান করে দিল। আমরা চাকরকে টপকে ভেতরে প্রবেশ করলাম। অ্যালবার্তি বলল, ফলো মি। সিঁড়ির পাশে একটা ঘর পেরিয়ে একটা প্যাসেজ, সেটা দিয়ে বাঁ দিকে হাত 10 গেলেই ল্যাবরেটরির দরজা। দরজা অল্প ফাঁক, তা দিয়ে আলো এসে বাইরে পড়েছে। প্যাসেজে কোনো আলো জ্বলছে না। আমি অ্যালবার্তিকে ফিস ফিস করে বললাম, আমি ঢুকছি ভেতরে, তুমি দরজার বাইরে থেকো, দরকার হলে তোমাকে ডাকবো। তারপর ল্যাবরেটরির ভেতরে ঢুকেই দেখলাম দানিয়েলি আমার দিকে পিঠ করে একটা খোলা আলমারির সামনে দাঁড়িয়ে একটা বোতল থেকে চামচে ওষুধ ঢালছে। দানিয়েলি! আমার গলা শুনে সে চরকিবাজির মতো ঘুরে আমাকে দেখে চোখ কপালে তুলে বলল, সে কি, তুমি নিজেই এসে গেছো? আমি তো তোমার হোটেলেই যাচ্ছিলাম। এই বলার সঙ্গে সঙ্গে সে ওষুধটা খেয়ে ফেললো। আর তারপর অবাক হয়ে চোখের সামনে দেখলাম মুহূর্তের মধ্যে তার চেহারার পরিবর্তন হতে। সে এখন আর সৌম্যদর্শন বৈজ্ঞানিক নয়, সে হিংস্র চেহারার আধা মানুষ আধা জানোয়ার। এরপরেই সে আর এক মুহূর্ত সময় না দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি বিদ্যুৎ বেগে পাশ কাটাবার সঙ্গে সঙ্গে আমার মাথায় চরম ফন্দিটা এসে গেল। দানিয়েলি হাত দুটো বাড়িয়ে আবার আমার দিকে লাফ দেবে, ঠিক সেই মুহূর্তে আমি আলমারির তাকে রাখা ওষুধের বোতলটা হাতে নিয়ে এক ঢোক ওষুধ মুখে পুরে দিলাম। তারপর এইটুকু শুধু মনে আছে যে আমি ভীম বিক্রমে দানিয়েলির ওপর ঝাঁপিয়ে পড়ছি এবং দুজনে একসঙ্গে মেঝেতে পড়ছি জড়াজড়ি অবস্থায়। এও মনে আছে যে আমার দেহে তখন অসুরের শক্তি। এছাড়া আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমি আমার হোটেলের বিছানায় শুয়ে আছি। আমার সর্বাঙ্গে বেদনা। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে অ্যালবার্তি ঘরে ঢুকল। আপনি নিজে বিছানা ছেড়ে উঠতে পারবেন না বলে রুম বয়ের কাছ থেকে আমি চাবি নিয়ে দরজা খুললাম। আশা করি কিছু মনে করবেন না। গুড মর্নিং। কেমন আছেন এখন? শরীরে কোনো জখম নেই, কেবল বেদনা। আমি ডাক্তারকে খবর দিয়েছি, সে এসে আপনার ব্যবস্থা করবে। কিন্তু কাল কি হলো? কাল 2 হিংস্র পিশাচকে মরণপণ লড়াই করতে দেখলাম। আমি এসে আপনার পক্ষ না নিলে কি হতো বলা যায় না। আমি এককালে বক্সিং করেছি, দানিয়েলিকে একটা আপার কাট মেরে নক আউট করে দিই। তার আগে অবশ্য আপনি ওকে যথেষ্ট কাবু করেছিলেন। ও অজ্ঞান হলে আমি আপনাকে হোটেলে নিয়ে চলে আসি। যখন আপনাকে বিছানায় শুইয়ে দিই তখন আপনার স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। যতক্ষণ আমার চেনা প্রফেসর শঙ্কুকে আমার সামনে দেখতে পাই ততক্ষণ আমি আপনার ঘরে ছিলাম। তারপর বাড়ি ফিরে আসি, তখন রাত 12:30। আর দানিয়েলি? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ডাক্তার চলে এলেন। তিনি আমাকে পরীক্ষা করে প্রশ্ন করলেন, তোমার কি কাল কারোর সঙ্গে হাতাহাতি হয়েছিল? হ্যাঁ, তার বাড়ি এই যুবকটি জানে। তিনি থাকেন 27 নম্বর ভিয়া স্যাক্রামেন্টোতে। তার নাম ডক্টর এনরিকো দানিয়েলি। তিনি তার আবিষ্কৃত একটি ওষুধের প্রভাবে এই দশা করেছেন আমার। গত 4-5 দিনে যে কজন বৈজ্ঞানিক খুন হয়েছেন তাদের গলার আঙুলের ছাপের সঙ্গে এই দানিয়েলির আঙুলের ছাপ মিলিয়ে দেখলে দেখা যাবে তাতে কোনো পার্থক্য নেই। এটা তো তাহলে পুলিশ কেস? হ্যাঁ, সে তো বটেই। আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়ে চলে গেলেন। এবার অ্যালবার্তি তার পকেট থেকে একটা বোতল বার করে টেবিলের ওপর রাখল। এই হলো বাকি ওষুধ, এটা আপনার কাছেই থাক। আপনার গবেষণাগারে যে বোতলটা রয়েছে সেটার পাশে রেখে দেবেন। আশা করি এখন খানিকটা সুস্থ বোধ করবেন। ওষুধ পড়েছে, আর চিন্তা কি। আমার মনে হয় পরশুর মধ্যেই দেশে ফিরতে পারবো। তোমার সাহায্যের জন্য অজস্র ধন্যবাদ। তোমার কথা ভুলবো না কখনো।
সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার ডক্টর ড্যানিয়েলের আবিষ্কার। গল্প পাঠে দীপ, মীর, সোমক, লাজবন্তী, অগ্নি। শব্দগ্রহণ রিচার্ড। আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা সৌম্য এবং শুভ। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। পর্ব পরিচালনায় দীপ ও অগ্নি। বেস্ট অফ সানডে সাসপেন্স শুনছেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার কাহিনী, রক্ত মৎস্য রহস্য। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। 13ই জানুয়ারি। গত কদিনে উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি, তাই আর ডায়েরি লিখিনি। আজ একটা স্মরণীয় দিন, কারণ আজ আমার লিঙ্গুয়াগ্রাফ যন্ত্রটা তৈরি করা শেষ হয়েছে। এ যন্ত্রে যে কোনো ভাষার কথা রেকর্ড হয়ে গিয়ে 3 মিনিটের মধ্যে তার বাংলা অনুবাদ ছাপা হয়ে বেরিয়ে আসে। জানোয়ারের ভাষার কোনো মানে আছে কিনা সেটা জানার একটা বিশেষ আগ্রহ ছিল। আজ আমার বিড়াল নিউটনের 3 রকমের ম্যাও রেকর্ড করে তার 3 রকম মানে পেলাম। একটায় বলছে দুধ চাই, একটায় মাছ চাই, আর একটায় ইঁদুর চাই। বিড়ালরা কি তাহলে খিদে না পেলে ডাকে না? আরো 2 রকম ম্যাও রেকর্ড না করে সেটা বোঝবার কোনো উপায় নেই। মাছ বলতে মনে পড়লো, আজ খবরের কাগজে, অবশ্য মাত্র একটা বাংলা কাগজে, একটা খবর বেরিয়েছে। সেটা সত্যি মিথ্যে জানি না, কিন্তু সেটা যদি বানানো হয় তাহলে যে বানিয়েছে তার কল্পনা শক্তির প্রশংসা করতে হয়। খবরটা এখানে তুলে দিচ্ছি। গোপালপুর, 10ই জানুয়ারি। গোপালপুরের সমুদ্রতটে একটি আশ্চর্য ঘটনা স্থানীয় সংবাদদাতার একটি আশ্চর্য বিবরণে প্রকাশ পাইয়াছে। উক্ত বিবরণে বলা হইয়াছে যে গত কল্য সকালে নুলিয়া শ্রেণীর কতিপয় ধীবর জাল ফেলিয়া সমুদ্র হইতে মাছ ধরিয়া সেই জাল ডাঙায় ফেলিবা মাত্র উহা হইতে 20-25টি রক্তাভ মৎস্য লাফাইতে লাফাইতে পুনরায় সমুদ্রের জলে ঝাঁপাইয়া পড়িয়া জলমধ্যে অদৃশ্য হইয়া যায়। নুলিয়াদের কেহই নাকি এই মৎস্যের জাত নির্ণয় করতে পারে নাই, এবং জালবদ্ধ মৎস্যের এহেন ব্যবহার নাকি তাহাদের অভিজ্ঞতায় এই প্রথম। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, রক্ত মৎস্য রহস্য। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 17ই এপ্রিল 2018 সালে। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও রক্ত মৎস্য রহস্য। আমার প্রতিবেশী অবিনাশবাবু খবরটা পড়ে বললেন, এ তো সবে শুরু মশাই। এবার দেখবেন জল থেকে মাছ ড্যাঙায় ছিপ ফেলে মানুষ ধরে ধরে ফ্রাই করে খাচ্ছে। জলচর, স্থলচর আর বোমচর, এই 3 শ্রেণীর জীবের ওপরেই মানুষ যে অত্যাচার একদিন চালিয়ে এসছে না, একদিন না একদিন তার ফল ভোগ করতেই হবে। এটা আশ্চর্য কি! আমি তো মশাই অনেকদিন থেকেই নিরিমিষি ধরার কথা ভাবছি। এই শেষের কথাটা বেশি ডাহা মিথ্যে, কারণ আর কিছু না হোক অন্তত ইলিশ মাছ ভাজার গন্ধ পেলে যে অবিনাশবাবু আর নিউটনের মধ্যে কোনো তফাৎ থাকে না, সেটা আমি নিজের চোখে বহুবার দেখেছি। তা অবিনাশবাবু একটু আধটু বাড়িয়ে বলেই থাকেন, তাই আমি আর কিছু বললাম না। আজ ঠান্ডাটা বেশ ভালোভাবেই পড়েছে, এটাও একটা ঘটনা। আমার ল্যাবরেটরি থার্মোমিটারে সকালে দেখলাম 42 ডিগ্রি ফ্যারেনহাইট। গিরিডিতে বহুকালে এরকম ঠান্ডা পড়েনি। আমার এয়ার কন্ডিশনিং পিলটা কাজ দিচ্ছে ভালো। শার্টের বুক পকেটে একটা বড়ি রেখে দিই, আর তার ফলে গরম জামার কোনো প্রয়োজন হয় না। 16ই জানুয়ারি। আজকের স্টেটসম্যানের প্রথম পাতায় একটা খবরের বাংলা করে দিচ্ছি। ওয়াল্টার, 14ই জানুয়ারি। স্থানীয় একটা খবরে প্রকাশ যে গতকাল সকালে একটি নরওয়েজীয় যুবক
সমুদ্রে স্নানরত অবস্থায় একটি মাছের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করেছে। লাস কনস্টার্ট নামক 28 বছর বয়সের এই যুবক তারই এক মাদ্রাজি বন্ধু পরমেশ্বরের সঙ্গে জলে নেমেছিল। কোনো এক সময় ভারতীয় যুবক তার বন্ধুর গলায় এক আর্তনাদ শুনে তার দিকে ফিরে দেখে একটি বিঘৎ প্রমাণ লাল রঙের মাছ কনস্টার্টের গলা কামড়ে ধরে ঝুলে আছে। পরমেশ্বর তার বন্ধুটির কাছে পৌঁছানোর আগেই মাছটি জলে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায়, আর তার পর মুহূর্তেই কনস্টার্টও অজ্ঞান হয়ে পড়ে। শুকনো বালির ওপর কনস্টার্টকে এনে ফেলার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। এই ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত করছে। আপাতত ওয়াল্টারের সমুদ্রে স্নান নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। প্রথমে গোপালপুর, তারপর ওয়াল্টার। দুটো মাছ একই জাতের বলে মনে হয়। হয় দুটো খবরকেই মিথ্যে বলে উড়িয়ে দিতে হয়, না হয় দুটোকেই বিশ্বাস করতে হয়। আজ সারাদিন ধরে মাছ সম্বন্ধে পড়াশোনা করেছি। যতই পড়ছি ততই ঘটনা দুটির অস্বাভাবিকত্ব বুঝতে পারছি। সকালে খবরটা পড়ে বৈঠকখানায় বসে ভাবছি, এই সুযোগে গোপালপুরটা একবার ঘুরে এলে মন্দ হতো না। এমন সময় অবিনাশবাবু লাফাতে লাফাতে হাঁপাতে হাঁপাতে এসে উত্তেজিতভাবে তার হাতের কাগজটা আমার নাকের সামনে নাড়তে নাড়তে বললেন, পড়েছেন মশাই? কিরকম? বলেছিলুম না, অলরেডি শুরু হয়ে গিয়েছে মানুষের বিরুদ্ধে অভিযান। তাহলে বলবো অভিযানটা আমার বিরুদ্ধে নয়, আপনার বিরুদ্ধে। কারণ আমি পারতে মাছ মাংস খাই না, আর আপনার দুবেলা 5 টুকরো করে মাছ না হলে চলে না। অবিনাশবাবু ধপ করে সোফায় বসে পড়ে কাগজটা পাশে ফেলে দিয়ে বললেন, যা বলেছেন মশাই, মাছ ছাড়া মানুষে কি করে বাঁচে বলুন তো? আমি এ কথায় কোনো মন্তব্য না করে বললাম, সমুদ্র দেখেছেন? অবিনাশবাবু তাঁর কমফর্টারটা আরো ভালো করে গলায় জড়িয়ে নিয়ে বললেন, দূর, সমুদ্র না হাতি, পুরীটা পর্যন্ত যাবো করে যাওয়া হলো না। আসলে কি জানেন, সমুদ্রের মাছটা আমার ঠিক রোচে না, আর ওইসব জায়গায় শুনেছি খালি ওই খেতে হয়। আমার গোপালপুর যাবার প্ল্যান শুনে ভদ্রলোক একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ঝুলে পড়বো নাকি আপনার সঙ্গে? মশাই, 60-এর ওপর বয়স হয়ে গেল, সমুদ্র দেখলুম না, মরুভূমি দেখলুম না, খান্ডুলি পাহাড় ছাড়া পাহাড় দেখলুম না। শেষটায় মরবার সময় আফসোস করতে হবে নাকি? আমি নিজে গোপালপুর যাওয়া মোটামুটি স্থির করে ফেলেছি। এই অদ্ভুত মাছের সন্ধান না পেলেও নিরিবিলিতে আমার লেখার কাজকর্মগুলো খানিকটা এগিয়ে যাবে, আর চেঞ্জও হবে ভালোই। একুশে জানুয়ারি, 2 দিন হলো গোপালপুরে এসে পৌঁছেছি। শেষ পর্যন্ত অবিনাশবাবু আমার সঙ্গ নিলেন। তবে আমি হোটেলে, আর উনি একজন স্থানীয় বাঙালির বাড়িতে পেইং গেস্ট হয়ে আছেন। পিটপিটে লোক বলে এই ব্যবস্থা। বললেন, ওসব বিলিতি হোটেলে কখন যে কি বলে কিসের মাংস খাইয়ে দেয় মশাই, তার চেয়ে পয়সা দিয়ে হিঁদুর বাড়িতে থাকা ভালো। আমার চাকর প্রহ্লাদকে রেখে এসেছি, তবে নিউটনকে সঙ্গে এনেছি। ও এসেই সমুদ্র তটের কাঁকড়াদের নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়েছে। এখনো পর্যন্ত রক্ত মাছের কোনো হদিশ পাইনি। এখানে ভদ্রলোকদের মধ্যে কেউই ও মাছ দেখেনি। যে নুলিয়াদের জালে মাছ ধরা পড়েছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা তো বলে এরকম ঘটনা তাদের 14 পুরুষের জীবনে কখনো ঘটেনি। জালটা টানার সময় সেটা জলে থাকতেই তারা মাছের আশ্চর্য লাল রং দেখে বুঝেছিল একটা কোনো নতুন জাতের মাছ ধরা পড়েছে। ডাঙায় তুলে জালটা খোলার সঙ্গে সঙ্গেই নাকি অন্য সব মাছের ভিড়ের মধ্যে লাল মাছগুলো সব একসঙ্গে লাফিয়ে উঠে লাফাতে লাফাতে সমুদ্রের জলে গিয়ে পড়ে। লাফটা নাকি অনেকটা ব্যাঙের মতো, আর সেটা ল্যাজের উপর ভর করে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে।
এটাও অনেক নুলিয়া লক্ষ্য করেছিল যে মাছের ল্যাজটা নাকি দুভাগ হয়ে দুটো পায়ের মতো হয়ে গেছে। অন্তত একজন ক্যামেরাওয়ালা লোকও যদি ওই ঘটনার সময় কাছাকাছি থাকতো। আমি নিজে ক্যামেরা এনেছি আর আরো কিছু কাজে লাগার মতো যন্ত্রপাতিও এনেছি। সেসব ব্যবহার করার সুযোগ আসবে কিনা জানি না। আমার মেয়াদ হলো 7 দিন। যা হবার এরই মধ্যে হতে হবে। কাল হোটেলে এক জাপানি ভদ্রলোক এসেছেন। ডাইনিং রুমে আলাপ হলো। নাম হামাকুরা। ভাঙা ভাঙা ইংরেজি বলেন, বেশ কষ্ট করে তার মানে বুঝতে হয়। ভাগ্যিস আমার লিঙ্গুয়াগ্রাফটা সঙ্গে এনেছিলাম। এতে দুটো কাজ হয়েছে, ভদ্রলোকের সঙ্গে স্বচ্ছন্দে কথা বলা সম্ভব হচ্ছে, আর উনিও আমার বৈজ্ঞানিক প্রতিভা সম্পর্কে বেশ ভালোভাবেই জেনে ফেলেছেন। উনি নিজে যে কি কাজ করেন সেটা এখনো ঠিক বুঝতে পারেনি। আমি এ বিষয়ে প্রশ্ন করলে উনি ঘুরিয়ে পাল্টা প্রশ্ন করেছেন। এত লুকোবার কি আছে জানি না। কাল বিকেলবেলা উনিও আমার মতোই সমুদ্রের ধারে পায়চারি করতে বেরিয়েছিলেন। প্রায়ই দেখছিলাম উনি হাঁটা থামিয়ে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে আছেন। জাপানে শুনেছি মুক্তোর ব্যবসা আছে, আর জাপানি মুক্তোর খ্যাতি আছে। উনি কি সেই ধান্দাতেই এলেন নাকি? 23শে জানুয়ারি। পরশু রাত থেকেই নানান রকম ঘটনা ঘটতে শুরু করেছে। জাপানি ভদ্রলোকটি যে আমারই সমগোত্রীয়, অর্থাৎ উনিও যে বৈজ্ঞানিক, আর তার গোপালপুর আসার উদ্দেশ্যটা কি, এসব খবর কি করে জানলাম সেটা আগে বলি। গতকাল রোজকার মতো ভোরবেলায় উঠে সমুদ্রের ধারে গিয়ে নুলিয়াদের জাল টানা দেখছিলাম, এমন সময় জালে একটা নতুন ধরনের সামুদ্রিক জীব উঠল। বইয়ে ছবি দেখলেও এর নামটা আমার ঠিক মনে ছিল না। ওটার স্থানীয় নাম কিছু আছে কিনা সেটা নুলিয়াদের জিজ্ঞেস করতে যাব, এমন সময় পেছন থেকে হামাকুরার গলা পেলাম। লায়ন ফিশ। সত্যি তো, লাইন ফিশ। আমি বেশ একটু অবাক হয়েই বললাম, তোমার এসব ব্যাপারে ইন্টারেস্ট আছে বুঝি? ভদ্রলোক একটু হেসে বললেন, ওটাই হলো ওর পেশা। সামুদ্রিক প্রাণীতত্ত্ব নিয়ে 25 বছর ধরে গবেষণা করছেন তিনি। এটা শুনে আমি তাকে আবার নতুন করে গোপালপুরে আসার কারণটা জিজ্ঞেস করলাম। হামাকুরা বললেন তিনি আসছেন সিঙ্গাপুর থেকে। ওখানে সমুদ্রের উপকূলে গবেষণার কাজ করছিলেন। হঠাৎ একদিন কাগজে গোপালপুরের জামুপিনি ফিশের কথা পড়ে সেটা দেখার আশায় এখানে চলে আসেন। জামুপিনি যে জাম্পিং, সেটা বুঝতে অসুবিধা হলো না। জাপানিরা যুক্তাক্ষরকে ভেঙে কিভাবে দুটো আলাদা অক্ষরের মতো উচ্চারণ করে সেটা একদিনে জেনে গেছি। হসন্ত ব্যাপারটাও এদের ভাষায় নেই, আর নেই ল এর ব্যাপার। সিঙ্গাপুর আর গোপালপুর তাই হামাকুরার উচ্চারণে সিনুগাপুরো আর গোপারপুরো, আর আমি হয়ে গেছি প্রফেসরও সোনুকু। যাই হোক, আমি হামাকুরাকে বললাম যে আমারও গোপালপুরে আসার উদ্দেশ্য ওই একই, কিন্তু যেরকম ভাবগতিক দেখছি তাতে আশাটা খুব লাভবান হবে বলে মনে হচ্ছে না। হামাকুরা আমার কথাটা শুনে কি যেন বলতে গিয়েও বলল না। বোধহয় ভাষার অভাবেই তার কথাটা আটকে গেল। সন্ধ্যার দিকটা রোজই আমরা বারান্দায় বসে থাকি। বারান্দা থেকে এক ধাপ নামলেই বালি, আর বালির ওপর দিয়ে 100 গজ হেঁটে গেলেই সমুদ্র। কাল বিকেলে আমি আর হামাকুরা পাশাপাশি ডেক চেয়ারে বসে আছি, আর অবিনাশবাবু একটা করাত মাছের দাঁত কিনে এনে আমাদের দেখাচ্ছেন আর বলছেন যে এইটে বাড়িতে রাখলে আর চোর আসবে না। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। সন্ধ্যার আবছা আলোতে স্পষ্ট দেখতে পেলাম সমুদ্রের মাঝখান থেকে কি যেন একটা লম্বা জিনিস বেরিয়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার মাথার ওপর
একটা সবুজ আলো জ্বলে উঠল। হামাকুরা জাপানি ভাষায় কি জানি বলে লাফিয়ে উঠে তার ঘরে চলে গেল। তারপর সে ঘর থেকে খট খট খুট খুট পি পি ইত্যাদি নানান রকম শব্দ বেরোতে লাগলো। সবুজ আলোটা দেখি ক্রমাগত জ্বলছে নিভছে। তারপর এক সময় সেটা আর নিভল না, জ্বলেই রইল। এদিকে অবিনাশবাবু উত্তেজিত হয়ে পড়েছেন। বললেন, এই যেন বায়োস্কোপ দেখছি মশাই। কি হচ্ছে বলুন তো, ও জিনিসটা কি? এবার হামাকুরা ঘর থেকে বেরিয়ে এলো। তাকে দেখে মনে হলো সে ভারী নিশ্চিন্ত বোধ করছে এবং খুশিও বটে। সবুজ আলোটার দিকে আঙুল দেখিয়ে সে বলল, মাই শিপ টু গো ডাউন আনু দ্য ওয়াটার। বুঝলাম সেটা সাবমেরিন জাতীয় একটা কিছু, আন্ডার ওয়াটার অর্থাৎ সমুদ্রের তলায়। আমি বললাম, ওতে কে আছে? তানাকা, মাই মাই ফ্রোনোদো। ইয়োর ফ্রেন্ড? হামাকুরা ঘন ঘন মাথা নেড়ে বলল, উই টু সায়েন্টিস্ট গো ডাউন টু স্টাডি লাইফ আনু দ্য ওয়াটার। অর্থাৎ আমরা দুজন সায়েন্টিস্ট, আমরা গো ডাউন টু স্টাডি লাইফ আন্ডার ওয়াটার। বুঝলাম তানাকা হলো হামাকুরার সহকর্মী। ওরা দুজনে একসঙ্গে সমুদ্র গর্ভে নেমে সামুদ্রিক জীবজগৎ সম্পর্কে গবেষণা করছে। এবার বেশ স্পষ্ট বুঝতে পারলাম যে জাহাজটা আমাদের দিকে এগিয়ে এসেছে তার আলোটা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। হামাকুরা বারান্দা থেকে বালিতে নেমে জলের দিকে হাঁটতে শুরু করল। আমরা দুজন তার পিছু নিলাম। জাহাজটা সম্পর্কে ভারী কৌতূহল হচ্ছিল। হামাকুরা যে এতদিন এইটারই অপেক্ষা করছিল সেটা বুঝতে পারলাম। অবিনাশবাবু বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার কানে ফিসফিস করে বললেন, আপনার সঙ্গে আত্মরক্ষার জন্য অস্ত্র শস্ত্র আছে আশা করি। আমার কিন্তু এদের ভাবগতিক ভালো লাগছে না মশাই। হয় এরা গুপ্তচর, নয় স্মাগলার। হ্যাঁ, আমি আপনাকে বলে দিলাম। জলের ওপর দিয়ে যেভাবে সাবমেরিনটা তীরে চলে এলো তাতে বুঝলাম যে এটা অ্যাম্ফিবিয়ান, অর্থাৎ জলেও চলে ডাঙাতেও চলে। পুরীর সমুদ্র তীর হলে এতক্ষণে হাজার লোক এই জাহাজ দেখতে জমে যেত, কিন্তু গোপালপুরে এই জাহাজ আসার কথা জানলাম কেবলমাত্র আমি, অবিনাশবাবু আর হামাকুরা। আয়তনে জাহাজটা আমাদের হোটেলের একটা কামরার চেয়ে বেশি বড় নয়। আকৃতিতে মাছের সঙ্গে একটা সাদৃশ্য আছে, যদিও মুখটা চ্যাপ্টা। তলায় 3টে চাকা, দুপাশে 2টো ডানা, আর লেজের দিকে একটা হাল লক্ষ্য করলাম। কাঁধের ওপর যে ডান্ডাটা রয়েছে সেটা জলের ভেতর পেরিস্কোপের কাজ করে। এই ডান্ডাটারই মাথার কাছে সবুজ আলোটা রয়েছে। জল পেরিয়ে তীরে পৌঁছতেই জাহাজটা থামল, আর তার দুপাশ থেকে 2টো কাঁটার মতো জিনিস বেরিয়ে বালির ভেতর বেশ খানিকটা ঢুকে জাহাজটাকে শক্ত করে ডাঙার সঙ্গে আটকে দিল। বুঝলাম ঢেউ এলেও সেটা আর স্থানচ্যুত হবে না। তারপর দেখলাম জাহাজের এক পাশের একটা দরজা খুলে গিয়ে তার ভেতর থেকে একজন চশমা পরা বেটে খাটো গোলগাল হাসি মুখ জাপানি ভদ্রলোক বেরিয়ে এসে হামাকুরার সঙ্গে হ্যান্ডশেক করে আমাদের দিকে ফিরে বারবার নতজানু হয়ে অভিবাদন জানাতে লাগলেন। তারই ফাঁকে অবশ্যই হামাকুরা তার সহকর্মীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। অবিনাশবাবু এবার ফিসফিস করে বললেন, অতিভক্তি তো চোরের লক্ষণ বলে জানতাম। ইনি এত বারবার হেট হচ্ছেন কেন বলুন তো? আমিও ফিসফিস করে বললাম, জাপানি চোর ছ্যাচোর সাধু সন্ন্যাসী সবাই ওইভাবেই হেট হয়, ওতে সন্দেহের কিছু নেই। সমুদ্র তীর থেকে হোটেলে ফিরে আসার পর সমস্ত ব্যাপারটা পরিষ্কারভাবে জানলাম। তানাকাও ছিল সিঙ্গাপুরে,
হামাকুড়ার সঙ্গে। সে গোপালপুর পর্যন্ত সমস্ত পথটা সমুদ্রের তলা দিয়েই এসেছে, আর হামাকুড়া এসেছে আকাশপথে আর স্থলপথে। গোপালপুরকে ঘাঁটি করে ওরা দুজন সমুদ্রের তলায় অভিযান চালাবে রক্তমৎস্যের সন্ধানে। আমি জিজ্ঞেস করলাম, মিস্টার তানাকা যে এতখানি পথ জলের তলা দিয়ে এলেন, তিনি কি সেই আশ্চর্য লাল মাছ একটাও দেখতে পাননি? তানাকা হামাকুড়ার চেয়েও কম ইংরেজি জানেন। আমি লিঙ্গুয়াগ্রাফের সাহায্যে বুঝতে পারলাম যে রক্ত মাছের কোনো চিহ্নই তিনি দেখেননি, কিন্তু অন্য জলচর প্রাণীর হাবভাবে একটু অদ্ভুত চাঞ্চল্য লক্ষ্য করেছেন। রেঙ্গুনের উপকূল দিয়ে আসার সময় অনেক মাছকে মরে পড়ে থাকতে দেখেছেন। তার মধ্যে কিছু হাঙর আর কিছু শুশুক ছিল। এসবের কারণ তানাকা কিছুই অনুমান করতে পারেননি, কিন্তু তার একটা ধারণা হয়েছে যে রক্ত মাছ না হলেও অন্য কোনো জলচর প্রাণীর দৌরাত্ম্য এসব মৃত্যুর কারণ হতে পারে। তানাকাকে ক্লান্ত মনে হওয়াতে তখন আর তাকে প্রশ্ন করে বিরক্ত করলাম না। আমার ঘরে এসে অবিনাশবাবু বললেন, সমুদ্রের তলায় এভাবে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে, তো ভারী অদ্ভুত ব্যাপার। কালে কালে কি না হলো মশাই? ভদ্রলোক এখনো জানেন না যে সাবমেরিন বলে একটা জিনিস বহুদিন হলো আবিষ্কার হয়েছে, আর লোকে সেই তখন থেকেই জলের তলায় চলাফেরা করছে। তবে খুব বেশি গভীরে নামা আগে সম্ভব ছিল না। সেটা বোধহয় এই জাপানি আবিষ্কৃত জাহাজে সম্ভব হচ্ছে। অবিনাশবাবু বললেন, জানেন, এই জায়গাটা চট করে একঘেয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন দেখছি বেশ জমে উঠেছে। বেশ একটা রোমাঞ্চ অনুভব করছি। এত কাছ থেকে দুটো জাপানিকে একসঙ্গে দেখবো এই কোনোদিন ভাবতেই পারিনি। তবে ওইসব মাছ ফাছের ব্যাপারে আমার বিশ্বাস হয় না মশাই। লাল মাছ, আরে লাল মাছটা আবার নতুন জিনিস হলো? গিরিডিতে আমাদের মিত্রদের বাড়িতেই তো এক গামলা ভর্তি লাল নীল কত রকমের মাছ রয়েছে। আর লাফিয়ে লাফিয়ে চলাটাই বা কি এমন আশ্চর্য! কই মাছ কানে হাঁটতে কি দেখেননি আপনারা? সেও তো একরকম লাফানোই হলো। অবিনাশবাবু চলে যাবার পর খাওয়া দাওয়া সেরে ঘন্টা দুয়েক একটা প্রবন্ধ লেখার কাজ খানিকটা এগিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। এখানে রাত 9টা থেকে ইলেকট্রিসিটির গোলমালে হোটেলের বাতিগুলো নিভে গিয়েছিল, তাই বেয়ারার এসে ঘরে মোমবাতি দিয়ে গেল। বাইরে এসে দেখি সব থমথমে অন্ধকার। বারান্দার অন্য প্রান্তে হামাকুড়া আর তানাকার পাশাপাশি ঘর, সে দুটো অন্ধকার। বোধহয় দুজনেই ঘুমিয়ে পড়েছে। বহু দূরে কোথা থেকে জানি ঢোলের শব্দ আসছে। বোধহয় নুলিয়াদের কোনো পরব টরব আছে। এছাড়া শব্দের মধ্যে কেবল সমুদ্রের ঢেউয়ের দীর্ঘশ্বাস। আমি বারান্দা থেকে বালিতে নামলাম। এখনো চাঁদ ওঠেনি। একটা মৃদু শব্দ পেয়ে পিছনে ফিরে দেখি নিউটন ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার দৃষ্টি সমুদ্রের দিকে। তার পিঠের লোমগুলো খাড়া হয়ে উঠেছে আর ল্যাজটা ফুলে উঁচিয়ে উঠেছে। আমারও চোখ সমুদ্রের দিকে গেল। সমুদ্রের ঢেউয়ে ফসফরাস থাকার দরুন সেটা অন্ধকারেও বেশ পরিষ্কার দেখা যায়। কিন্তু এই ফসফরাসের নীলচে আলো ছাড়াও আরেকটা আলো এখন চোখে পড়ল। সেটা জ্বলন্ত কয়লার মতো লাল, আর এই লাল আভা চলে গেছে তীরের লাইন ধরে এপাশ থেকে ওপাশ যত দূর চোখ যায়। এই আভা স্থির নয়, তার মধ্যে যেন একটা চাঞ্চল্য আছে, চলাফেরা আছে, এগিয়ে আসা পিছিয়ে যাওয়া আছে। নিউটন ওই লালের দিকে চেয়ে গড়গড় করতে আরম্ভ করল।
আমি ওকে চট করে কোলে তুলে নিয়ে ঘরে রেখে আমার সুপার টর্চ লাগানো বাইনকুলারটা নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আবার বারান্দায় এলাম। টর্চটা জেলে লালের দিকে তাক করে বাইনকুলার চোখে লাগাতেই একটা চোখ ধাঁধানো অবাক করা দৃশ্য দেখতে পেলাম। কাতারে কাতারে সোজা হয়ে দাঁড়ানো মাছের মতো দেখতে কোনো প্রাণী, তাদের প্রত্যেকটির গা থেকে লাল আলো বিচ্ছুরিত হচ্ছে, আর তারা যেন কৌতূহলী দৃষ্টিতে ডাঙার দিকে চেয়ে আছে। কিন্তু এ দৃশ্য মিনিট খানেকের বেশি দেখার সৌভাগ্য হলো না। আমার আলোর জন্যেই বা অন্য কোনো কারণে কিনা জানি না, সমস্ত মাছ হঠাৎ একসঙ্গে সমুদ্রের জলে ফিরে গেল, আর সেই সঙ্গে এই বিস্তীর্ণ অগ্নিরেখা অদৃশ্য হয়ে বাকি রইল শুধুই ঢেউয়ের ফেনায় ফসফরাসের স্নিগ্ধ আভা। আমি আরো কিছুক্ষণ অবাক হয়ে সমুদ্রের দিকে চেয়ে থেকে তারপর আস্তে আস্তে চিন্তিতভাবে আমার ঘরে ফিরে এলাম। এই কি অদ্ভুত অজানা রহস্যময় প্রাণীর আবির্ভাব হলো! এতদিন এরা কোথায় ছিল? এরই একটা ছোবলে ওয়াল্টারে একজনের মৃত্যু হয়েছে। এরা কি তাহলে মানুষের শত্রু? সমুদ্রের তলায় যে মরা মাছ তানাকা দেখেছে, তাদের মৃত্যুর জন্য কি এরাই দায়ী? রাত হয়েছিল অনেক। ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। ভালো ঘুম হলো না। তার একটা কারণ নিউটনের ঘন ঘন গড়গড়ানি। আজ সকালে কাল রাত্রের ঘটনাটা আমার জাপানি বন্ধুদের কাছে বললাম। তানাকা শুনে বলল, তাহলে বোধহয় আমাদের খুব বেশি ঘুরতে হবে না, ওরা নিশ্চয়ই কাছাকাছির মধ্যেই আছে। আমি একটু ইতস্তত করে শেষ পর্যন্ত আমার মনের কথাটা বলেই ফেললাম। তোমাদের ওই জাহাজে কি দুজনের বেশি লোক যেতে পারে না? হামাকুরা বলল, আমরা 6 জন পর্যন্ত ওই জাহাজে নেমেছি, তবে বেশি দিন একটানা ঘুরতে হলে 4 জনের বেশি লোক একসঙ্গে না নেওয়াই ভালো। তোমাদের আপত্তি না থাকলে আমি আর আমার বিড়াল তোমাদের সঙ্গে আসতে চাই। আমাদের খোরাকির ব্যবস্থা আমি নিজেই করব, সে বিষয়ে তোমাদের ভাবতে হবে না। হামাকুরা শুধু রাজি হলো না, খুশিও হলো। তানাকা আবার রসিক লোক, সে বলল, তোমার ওই যন্ত্রটা সঙ্গে থাকলে হয়তো মাছের ভাষাও বুঝে ফেলা যেতে পারে। ঠিক হলো যে পরদিন অর্থাৎ আগামীকাল সকালবেলা আমরা রওনা হব। ওদের সঙ্গে খাবার দাবার আছে 7 দিনের মতো। সেই সময়টুকু আমরা একটানা সমুদ্র গর্ভে ঘুরতে পারব। ভাগ্যিস গোপালপুরে এসেছিলাম, আর ভাগ্যিস হামাকুরা ঠিক এখানেই এসেছিল। সময় পেলে এরকম একটা জাহাজ আমার পক্ষে তৈরি করে নেওয়া অসম্ভব ছিল না। কিন্তু আপাতত এই জাপানিদের সাবমেরিনের জন্য ভগবানকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। আমাদের হোটেলের ম্যানেজার একজন সুইস মহিলা। তাকে বলে দিলাম আমাদের ঘরগুলো যেন অন্য কাউকে দিয়ে দেওয়া না হয়। এই ভদ্র মহিলাটির মতো এমন কৌতূহল মুক্ত মানুষ আমি আর দেখিনি। আমাদের এত উত্তেজনা, এত জল্পনা কল্পনা, এমনকি রক্তমৎস্যের গতরাত্রের আবির্ভাবের বর্ণনাও যেন তাকে বিন্দুমাত্র বিচলিত করল না বা তার কৌতূহল উদ্রেক করল না। তিনি কেবল বললেন, যে কদিন থেকেছ তার ভাড়াটা চুকিয়ে দিলে যে কদিন থাকবে না তার ভাড়াটা আমি ধরব না। তোমাদের যদি দুর্ভাগ্যক্রমে সলিল সমাধি হয়, তাই ভাড়াটা আমি আগে থেকে দিয়ে দিতে বলছি। আশ্চর্য হিসেবি মহিলা। দুপুরের দিকে অবিনাশবাবু এসে আমাকে গোছগাছ করতে দেখে বললেন, কি মশাই,
ফেরার তাল করছেন নাকি? সবে তো খেলা জমেছে। আমি অবিনাশবাবু সম্পর্কে একটু কিন্তু বোধ করছিলাম, তবে এটাও বুঝেছিলাম যে এখন অবিনাশবাবুর কথা ভাবলে চলবে না। তিনি এর মধ্যেই দু একজন স্থানীয় বাঙালি ভদ্রলোকের সঙ্গে বেশ ভাব জমিয়ে নিয়েছেন, কাজেই তাকে যে একেবারে অকুল পাথারে ফেলে দিয়ে যাচ্ছি তাও নয়। আমার গোছগাছের কারণ বলাতে অবিনাশবাবু এক মুহূর্তের জন্য থ মেরে গিয়ে তারপর একেবারে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে উঠলেন। তলে তলে আপনি এই মতলব ভাবছিলেন? আপনি তো আচ্ছা সেলফিশ লোক মশাই। শুধু আপনারই বা হবে কেন এই প্রিভিলেজ? আপনি বৈজ্ঞানিক হতে পারেন, কিন্তু আপনি মাছ সম্বন্ধে কি জানেন বলুন? আমি তো মশাই মাছখোর, ভালোবেসে মাছ খাই, আর আপনি তো প্র্যাকটিক্যালি মাছ খানই না। আমি কোনো মতে তাঁকে থামিয়ে টামিয়ে বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে যদি সঙ্গে নিই তাহলে আপনি খুশি হবেন। আলবাত হব, এমন সুযোগ কে ছাড়ে মশাই? আমার বউ নেই, ছেলে নেই, পুলে নেই, আমার বন্ধনটা কিসে? এতে তবু কিছু একটা করা হবে। লোককে তো বলতে পারবো ফরেনে গেছি, তা সে মাছের দেশ না মানুষের দেশ সেটা বলার কি দরকার? হামাকুড়াকে অবিনাশবাবুর কথা বলাতে সে একগাল হেসে বলল, উই জাপানি তু, ইউ বেঙ্গালি তু, পারফেক্ট তু। অর্থাৎ আমরা জাপানি দুজন, তোমরা বাঙালি দুজন, পারফেক্ট। কাল সকালে আমাদের সমুদ্র গর্ভে অভিযান শুরু। কি আছে কপালে ঈশ্বরই জানেন, তবে এটা জানি যে এ সুযোগ ছাড়া ভুল হতো। আর যাই হোক না কেন, একটা নতুন জগৎ যে দেখা হবে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। জানুয়ারি ঠিক 12 ঘন্টা আগে আমরা সমুদ্র গর্ভে প্রবেশ করেছি। এখানে ডায়েরি লেখার সুযোগ সুবিধে হবে কিনা জানতাম না, এসে দেখছি দিব্যি আরামে আছি। ব্যবস্থা এত চমৎকার, আর অল্প জায়গার মধ্যে কেবিনটা এত গুছিয়ে প্ল্যান করা হয়েছে যে কোনো সময়ই ঠাসাঠাসি ভাবটা আসে না। নিঃশ্বাসেরও কোনো কষ্ট নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা জাপানি, আর সেটা আমার ধাতে আসবে না বলে আমি আমার বটিকা ইন্ডিকার একটা বড়ি দিয়েই খাওয়া সেরেছি। আমার আবিষ্কৃত এই বড়ির একটাতেই পুরো দিনের খাওয়া হয়ে যায়। জাপানিরা কাঁচা মাছ খেতে ভালোবাসে, এরাও তাই খাচ্ছে বলে নিউটনের ভারী সুবিধে হয়েছে। অবিনাশবাবু আজ শাকসবজি খেলেন, আর এক পেয়ালা জাপানি চা খেলেন। বুঝলাম এতে ওর মন আর পেট কোনোটাই ভরল না। কাল বলেছেন আমার বড়ি একটা খেয়ে নেবেন, যদিও আমি জানি এ বড়িতে ওর একেবারেই বিশ্বাস নেই। আমার নিজের কথা বলতে পারি যে এখানে এসে অবধি খাওয়ার কথাটা প্রায় মনেই আসছে না, কারণ সমস্ত মন পড়ে রয়েছে কেবিনের ওই 3 কোণা জানলাটার দিকে। জাহাজ থেকে একটা তীব্র আলো জানলার বাইরে প্রায় 25 গজ দূর পর্যন্ত আলো করে দিয়েছে, আর সেই আলোতে এক বিচিত্র ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল জগৎ আমাকে একেবারে স্তব্ধ করে রেখেছে। এই মাত্র 10 মিনিট হলো আমাদের জাহাজ থেমেছে। হামাকুরা আর তানাকা ডুবুরির পোশাক পরে জাহাজ থেকে বেরিয়ে কিছু সামুদ্রিক উদ্ভিদের নমুনা সংগ্রহ করতে গেছে। এই যাবার সুযোগটা নিয়ে আমি ডায়েরি লিখে ফেলছি। অবিনাশবাবু বললেন, আপনাকে ওই পোশাক পরিয়ে দিলে আপনি বাইরে বেরোতে পারেন? আমি বললাম, কেন পারবো না, ওতে তো বাহাদুরির কিছু নেই। জলের তলায় যাতে সহজে চলাফেরা করা যায় তার জন্যই তো ওই পোশাক তৈরি। আপনাকে পরিয়ে দিলে আপনিও পারবেন। অবিনাশবাবু দুহাত দিয়ে তার নিজের 2 কান মলে বললেন, রক্ষে করুন, রক্ষে করুন মশাই, বাড়াবাড়ির একটা সীমা আছে। আমি বাবা এর মধ্যেই বেশ আছি, স্বাদ করে হাবুডুবু খাওয়ার মতো ভীমরতি আমার ধরেনি। সকাল থেকে নিয়ে আমরা প্রায় 25 মাইল পথ ঘুরেছি সমুদ্রের তলায়। উপকূল থেকে খুব বেশি দূরে সরে ভেতরের দিকে যাইনি, কারণ মাছগুলো যখন জালে ধরা পড়েছিল
আর পরশু রাত্রেও যখন তাদের ডাঙায় উঠতে দেখেছি, তখন তারা যে কাছাকাছির মধ্যেই আছে এটা আন্দাজ করা যেতে পারে। খুব বেশি গভীরেও যাইনি আমরা, কারণ ৩-৩.৫ ফুটের নিচে সূর্যের আলো পৌঁছয় না বলে মাছও সেখানে প্রায় থাকে না বললেই চলে। অন্তত রঙিন মাছ তো নয়ই, কারণ সূর্যের আলোই মাছের রঙের কারণ। এই 12 ঘন্টার মধ্যেই যে কত বিচিত্র ধরনের মাছ ও সামুদ্রিক উদ্ভিদ দেখেছি তার হিসেব নেই। 10 ফুট নিচে নামার পর থেকেই জেলিফিশ জাতীয় মাছ দেখতে পেয়েছি। ওগুলো যে মাছ সে কথা অবিনাশবাবু বিশ্বাসই করবেন না। খালি বলেন, ম্যাজ নেই, আঁশ নেই, মাথা নেই, কানকো নেই, মাছ অমনি বললেই হলো। প্ল্যাঙ্কটন জাতীয় উদ্ভিদ দেখে অবিনাশবাবু বললেন, ওগুলো কি মাছ বলে চালাতে চান নাকি? আমি ওকে বুঝিয়ে দিলাম যে ওগুলো সামুদ্রিক গাছপালা। অনেক মাছ আছে যারা এইসব গাছপালা খেয়েই জীবন ধারণ করে। অবিনাশবাবু চোখ কপালে তুলে বললেন, ও বাবা, মাছের মধ্যেও তাহলে ভেজিটেরিয়ান আছে? ভারী আশ্চর্য তো। তানাকা উদ্ভিদ সংগ্রহ করে ফিরে এসেছে, আর আমাদের জাহাজ আবার চলতে শুরু করেছে। কাতারে কাতারে মাছের দল আমাদের জানলার পাশ দিয়ে চলে যাচ্ছে। একটা বিরাট চ্যাপ্টা মাছ এগিয়ে এলো আর ভারী কৌতূহলী দৃষ্টি দিয়ে আমাদের কেবিনের ভেতরটা দেখতে লাগলো। জাহাজ চলেছে আর মাছও সঙ্গে সঙ্গে চলেছে, তার দৃষ্টি আমাদের দিকে। নিউটন জানলার সামনে টেবিলের ওপর উঠে কাঁচের ওপর থাবা দিয়ে ঠিক মাছটার মুখের ওপর ঘষতে লাগলো। প্রায় 5 মিনিট এইভাবে চলার পর মাছটা হঠাৎ বেঁকে পাশ কাটিয়ে অদৃশ্য হয়ে গেল। তানাকা দিনের বেলা মাঝে মাঝে সার্চ লাইট নিভিয়ে দিচ্ছেন স্বাভাবিক আলো কতখানি আছে দেখবার জন্য। বিকেলের পর থেকে আলো আর নেভানো হয়নি। ঘণ্টাখানেক আগেই হামাকুরা বলেছে, যদি 1000 ফুট গভীরতার মধ্যে রক্ত মাছ দেখা না যায়, তাহলে আমরা উপকূল থেকে আরো দূরে, আরো গভীরে নামব। এমনও হতে পারে যে এ মাছ হয়তো একেবারে অন্ধকার সামুদ্রিক জগতের মাছ। আমি তাতে বললাম, কিন্তু এরা যে সূর্যের আলোতে বেরোতে পারে সেটা তো প্রমাণ পাওয়া গেছে। হামাকুরা গম্ভীরভাবে বলল, জানি, আর সেখানেই তো এর জাত বুঝতে এত অসুবিধে হচ্ছে। সহজে এর সন্ধান পাওয়া যাবে বলে মনে হয় না। তানাকা তার ক্যামেরা দিয়ে ক্রমাগত সামুদ্রিক জীবের ছবি তুলে যাচ্ছে। কিছুক্ষণ আগে 2টো হাঙর একেবারে জানলার কাছে এসে পড়েছিল। তাদের হাঁয়ের মধ্যে দিয়ে ধারালো দাঁতের পাটি দেখে সত্যি ভয় করে। অবিনাশবাবুকে বললাম, ওই যে হাঙরের পিঠে 3খানা ডানার মতো জিনিস দেখছেন, ওটি মানুষের খাদ্য। ইচ্ছে করলে চীনের রেস্তোরাঁয় গিয়ে শার্ক ফিন স্যুপ খেয়ে দেখতে পারেন আপনি। অবিনাশবাবু বললেন, সে তো বুঝলুম, সেরকম তো ষাঁড়ের ন্যাজে স্যুপও হয় বলে শুনেছি। কিন্তু ভেবে দেখুন, যে প্রথম এই সব জিনিস খেয়ে তাকে খাদ্য বলে সার্টিফিকেট দিল, তার কত বাহাদুরি। কচ্ছপ কচ্ছপ জিনিসটাকে দেখলে কি তাকে খাওয়া যায় বলে মনে হয়? ওই দেখুন, ওই দেখুন, ওই পা দেখুন, মাথা দেখুন, খোলস দেখুন, যাকে বলে কিম্ভূত, অথচ খেতে কি সুস্বাদু বলুন। এখন বাজে রাত 8:30। অবিনাশবাবু এর মধ্যেই 2 হাই তুলেছেন। তানাকা একটা থার্মোমিটারে জলের তাপ দেখছে। হামাকুরা খাতা খুলে কি যেন লিখছে। কেবিনের রেডিওতে ক্ষীণ স্বরে একটা মাদ্রাজি গান ভেসে আসছে। রক্তমৎস্যের কোনো সন্ধান আজকের মধ্যে পাওয়া যাবে বলে মনে হয় না। 25শে জানুয়ারি সকাল 8টা। কাল রাত্রের একটা চাঞ্চল্যকর ঘটনা এই বেলা লিখে রাখি। হামাকুরা আর তানাকা পালা করে জাহাজটা চালায়, কারণ একজনের পক্ষে ব্যাপারটা ক্লান্তিকর হয়ে পড়ে।
আমি যে সময়ের কথা বলছি তখন ঘড়িতে বাজে রাত 11:30। 700 ফুট গভীরে সমুদ্রের জমির 4 হাত উপর দিয়ে চলেছে আমাদের জাহাজ। হামাকুরের হাতে কন্ট্রোল। তানাকা চোখ বুজে তার বাঙ্কে শুয়ে বিশ্রাম করছে। অবিনাশবাবু ঘুমিয়ে পড়েছেন, আর তার নাক এত জোরে ডাকছে যে একবার মনে হচ্ছে তাকে সঙ্গে না নিলেই বোধহয় ভালো ছিল। আমার দৃষ্টি জানলার বাইরে। একটা ইলেকট্রিক ইল মাছ কিছুক্ষণ হলো আমাদের সঙ্গ নিয়েছে। এমন সময় সার্চ লাইটের আলোতে দেখতে পেলাম সমুদ্রের মাটিতে কি যেন একটা জিনিস চকচক করে উঠল। হামাকুরের দিকে চেয়ে দেখি সেও চকচকে জিনিসটার দিকেই দেখছে। তারপর দেখলাম সে স্টিয়ারিং ঘুরিয়ে জাহাজটাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে। এবার জানলার দিকে এগিয়ে যেতেই বুঝলাম সেটা একটা হাত 4 লম্বা কারুকার্য করা পিতলের কামান। সেটা যে এককালে কোনো জাহাজে ছিল, আর সেই জাহাজের সঙ্গে যে সেটা জলের তলায় ডুবেছে সেটাও আন্দাজ করতে অসুবিধা হলো না। তাহলে কি সেই জাহাজের ভগ্নাবশেষও কাছাকাছির মধ্যেই কোথাও রয়েছে? মনে মনে বেশ একটা চাপা উত্তেজনা অনুভব করলাম। কামানের চেহারা দেখে সেটা যে অন্তত 300-400 বছরের পুরনো সেটা বোঝা যায়। মোগল জাহাজ, না ওলন্দাজ জাহাজ, না ব্রিটিশ জাহাজ? হামাকুরা আবার জাহাজের স্টিয়ারিং ঘোরালো। সার্চ লাইটের আলো সঙ্গে সঙ্গে ঘুরে গেল, আর ঘুরতেই কোনো এক অতিকায় সামুদ্রিক জীবের কঙ্কালের মতো চোখে পড়ল জাহাজটা। এখান দিয়ে একটা মাস্তুল, ওখানে হালের অংশ, পাঁজরের মতো কিছু খেয়ে যাওয়া ইস্পাতের কাঠামো, এখানে ওখানে মাটিতে ছড়ানো নানা আকারের ধাতুর জিনিসপত্র। প্রাচীন জাহাজডুবির প্রমাণ সর্বত্র ছড়ানো। দুর্ঘটনার কারণ ঝড় না যুদ্ধ তা জানি না, জানার কোনো উপায়ও নেই। এর মধ্যে তানাকাও বিছানা ছেড়ে উঠে এসে জানলার সামনে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে বাইরের দৃশ্য দেখছে। আমি অবিনাশবাবুকে ঘুম থেকে তুললাম। দৃশ্য দেখে তার চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। হামাকুরা জাহাজটার নোঙর ফেলে মাটিতে দাঁড় করালো। অবিনাশবাবু বললেন, এই যে আরব্য উপন্যাসের কোনো দৃশ্য দেখছি মশাই। একবার নিজেকে মনে হচ্ছে সিন্ধবাদ, একবার মনে হচ্ছে আলিবাবা। আলিবাবার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার একটা কথা মনে হলো। জাহাজের সঙ্গে কি কিছু ধনরত্ন সমুদ্রের তলায় তলিয়ে যায়নি? বাণিজ্য পথ হলে স্বর্ণমুদ্রা তাতে থাকবেই, আর সে তো জাহাজের সঙ্গে সঙ্গেই ডুববে, আর সে জিনিস তো নোনা ধরে নষ্ট হয়ে যাবে না। জাপানিদের হাবভাবেও একটা গভীর উত্তেজনা লক্ষ্য করলাম। দুজনে কিছুক্ষণ কি জানি কথাবার্তা বলল। তারপর আমার দিকে ফিরে হামাকুরা বলল, উই গো আউট, ইউ কাম। কথা শুনে বুঝলাম আমি যা সন্দেহ করেছি ওরাও তাই করছে। সত্যি কোনো ধনরত্ন আছে কিনা সেটা একবার ঘুরে দেখতে চায় ওরা। অবিনাশবাবু এতক্ষণ আমাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছিল সেটা ঠিক বুঝতে পারেননি। হঠাৎ সেটা আঁচ করে চোখের পলকে তিনি একেবারে নতুন মানুষ হয়ে গেলেন। রত্ন, মোহর, সোনা, রূপো, কি বলছেন মশাই? এটা কি সম্ভব? একদিন পড়ে আছে জলের তলায়, নষ্ট হয়নি। ইচ্ছে করলে আমরা নিতে পারি। নিলে এই সব আমাদের হয়ে যাবে। ওহ, বলেন কি মশাই, বলেন কি? আমি অবিনাশবাবুকে খানিকটা শান্ত করে বললাম, আরে অত উত্তেজিত হবেন না, এ ব্যাপারে গ্যারান্টি কিছু নেই। এটা আমাদের অনুমান মাত্র। আছে কি না সেটা এরা দুজনে গিয়ে একটু দেখবেন। শুধু ওরা দুজন কেন? আমরা যাব না? আমি তো অবাক। কি বলছেন অবিনাশবাবু? আমি বললাম, আপনি আপনি যেতে পারবেন ওই জলের মধ্যে, হাঙরের মধ্যে, ডুবুরির পোশাক পরে?
আলবাত পারবো। অবিনাশবাবু চিৎকার করে লাফিয়ে উঠলেন। ধনরত্নের লোভ তার মতো সাধারণ ভীতু মানুষের মনে এতটা সাহস আনতে পারে এ ধারণা আমার ছিল না। কি আর করি, নিউটনকে ফেলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া সত্যি বলতে কি ধনরত্ন আছে কি না সঠিক জানা তো নেই, আর ও বিষয়ে আমার তেমন লোভও নেই। হামাকুড়াকে বললাম, আমার বন্ধু যাবেন তোমাদের সঙ্গে, আমি কেবিনেই থাকব। দশ মিনিটের মধ্যে ডুবুরির পোশাক পরে তিনজনে কেবিন থেকে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই জানলা দিয়ে তাদের ভগ্নস্তূপের দিকে অগ্রসর হতে দেখলাম। তিনজনেরই আপাদ মস্তক ঢাকা, একই পোশাক হওয়াতে তাদের আলাদা করে চেনা মুশকিল। তবে তাদের মধ্যে যিনি হাত পা একটু বেশি ছুঁড়ছেন তিনি যে অবিনাশবাবু সেটা সহজেই আন্দাজ করা যায়। আরো মিনিট পাঁচেক পরে দেখলাম তিনজনেই মাটিতে নেমে ভগ্নস্তূপের মধ্যে মাটির দিকে দৃষ্টি রেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অবিনাশবাবুকে যেন একবার নিচু হয়ে মাটি হাতড়াতেও দেখলাম। তারপর যে ব্যাপারটা হলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ অনুভব করলাম যে জলের মধ্যে একটা প্রচন্ড বিস্ফোরণ জাতীয় কিছু হওয়ার দরুন আমাদের জাহাজটা সাংঘাতিকভাবে দুলে উঠল, আর সেই সঙ্গে তিন ডুবুরির দেহ ছিটকে গিয়ে জলের মধ্যে উলট পালট খেতে খেতে আমাদের জাহাজের দিকে চলে এলো। চারিদিকে মাছের ঝাঁকের মধ্যে একটা চাঞ্চল্য আর দিশেহারা ভাব দেখেও বুঝলাম যে অত্যন্ত অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। দুই জাপানি ও বিশেষ করে অবিনাশবাবুর জন্য অত্যন্ত উদ্বিগ্ন বোধ করছিলাম, কিন্তু তারপর যখন দেখলাম তিনজনেই আবার মোটামুটি সামলে নিয়ে জাহাজের দিকে অগ্রসর হচ্ছে তখন অনেকটা নিশ্চিন্ত হলাম। হামাকুরা আর তানাকা অবিনাশবাবুকে ধরাধরি করে কেবিনে ঢুকল। তারপর তারা পোশাক ছাড়লে পর অবিনাশবাবুর ফ্যাকাশে মুখ দেখেই তার শরীর ও মনের অবস্থাটা বেশ বুঝতে পারলাম। ভদ্রলোক বিছানায় পড়ে হাঁপাতে হাঁপাতে বললেন, কুষ্টিতে ছিল বটে যে 61তে একটা ফাঁড়া আছে, কিন্তু সেটা যে এমন ফাঁড়া তা জানতুম না। আমার কাছে আমারই তৈরি স্নায়ুকে সতেজ করার একটা ওষুধ ছিল, সেটা খেয়ে 5 মিনিটের মধ্যেই অবিনাশবাবু অনেকটা সুস্থ বোধ করলেন, আর তারপর জাহাজও আবার চলতে আরম্ভ করল। বলা বাহুল্য এই অল্প সময়ের মধ্যে ধনরত্নের সন্ধান কেউ পায়নি, তবে সেটা নিয়ে এখন আর কারোরই বিশেষ আক্ষেপ বা চিন্তা নেই। সকলেই ভাবছে ওই আশ্চর্য বিস্ফোরণের কথা। আমি বললাম, কোনো তিমি জাতীয় মাছ কাছাকাছি চলে এলে কি এমন আলোড়ন সম্ভব? তানাকা হেসে বলল, তিমি যদি পাগলা হয়ে গিয়ে জলের মধ্যে ডিগবাজিও খায় তাহলেও তার ঠিক আশেপাশের জল ছাড়া কোথাও এমন আলোড়ন হতে পারে না। এটা যে কোনো একটা বিস্ফোরণ থেকেই হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অবিনাশবাবু বললেন, ভূমিকম্পের মতো জলকম্প হয় নাকি মশাই? আমার যেন সেই রকম মনে হলো। আসলে কাছাকাছির মধ্যে হলে কারণটা হয়তো বোঝা যেত। বিস্ফোরণটা হয়েছে বেশ দূরে, অথচ তা সত্ত্বেও কি সাংঘাতিক দাপট। কাছে হলে অত্যন্ত মজবুতভাবে তৈরি বলে জাহাজটা যদি বা রক্ষা পেত, মানুষ তিনজনের যে কি দশা হতে পারত সেটা ভাবতেও ভয় করে। জাহাজ ছাড়বার আধ ঘন্টার মধ্যেই সমুদ্রের জলে বিস্ফোরণের নানান রকম চিহ্ন দেখতে শুরু করলাম। অসংখ্য ছোট মরা মাছ ছাড়াও 7টা মরা হাঙর আমাদের আলোয় দেখতে পেলাম। একটা অক্টোপাসকে যন্ত্রণায় ছটফট করতে করতে চোখের সামনে মরতে দেখলাম। এছাড়া জলের ওপর দিক থেকে দেখি অজস্র জেলিফিশ, স্টারফিশ, ইল ও অন্যান্য মাছের মৃতদেহ ধীরে ধীরে নেমে আসছে। আমাদের আলোর গণ্ডির মধ্যে পৌঁছলেই
তাদের দেখা যাচ্ছে। আমি হামাকুড়াকে বললাম, বোধহয় জলের তাপ বেড়েছে, অথবা জলের সঙ্গে এমন একটা কিছু মিশেছে যা মাছ আর উদ্ভিদের পক্ষে মারাত্মক। তানাকা তার যন্ত্র দিয়ে জলের তাপ মেপে বলল, 47 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ যাতে এসব প্রাণী বাঁচে তার চেয়ে প্রায় দ্বিগুণ। কি আশ্চর্য! এমন হলো কি করে? একমাত্র কারণ বোধহয় এই যে জলের তলায় একটা আগ্নেয়গিরি ছিল, যেটার মুখ এতদিন বন্ধ ছিল, আর সেটা ইরাপ্ট করেছে, আর তার ফলেই এই কাণ্ড। এছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। To bring you this story, we interrupt our program to take you to 26শে জানুয়ারি রাত 12টা। আমাদের ডুবুরি জাহাজের রেডিও সন্ধে থেকে চালানো রয়েছে। দিল্লি, টোকিও, লন্ডন আর মস্কোর খবর ধরা হচ্ছে। ফিলিপিন্সের ম্যানিলা উপকূলে, আফ্রিকার কেপটাউনের সমুদ্র তীরে, ভারতবর্ষের কোচিন সমুদ্র তটে, রিও ডি জেনেরোর সমুদ্র তটে আর ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ম্যালিবু বিচে রক্তমৎস্য দেখা গেছে। সব শুদ্ধ 130 জন লোক এই রাক্ষসে মাছের ছোবলে মারা গেছেন বলে প্রকাশ। সারা বিশ্বে গভীর চাঞ্চল্য ও বৈজ্ঞানিকদের মনে চরম বিস্ময় দেখা দিয়েছে। বহু সমুদ্রতত্ত্ববিদ এই নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন। কোথায় কখন রক্তমৎস্যের আবির্ভাব হবে সেই ভয়ে সমুদ্রে স্নান করা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এমনকি জলপথে ভ্রমণ অনেক কমে গেছে, যদিও নৌকো বা জাহাজের গা বেয়ে মাছ উঠে মানুষকে আক্রমণ করেছে এমন কোনো খবর এখনো পাওয়া যায়নি। কোত্থেকে কিভাবে এই অদ্ভুত প্রাণীর উদ্ভব হলো তা এখনো কেউ বলতে পারেনি। পৃথিবীতে এভাবে অকস্মাৎ নতুন কোনো প্রাণীর আবির্ভাব গত কয়েক হাজার বছরের মধ্যে হয়েছে বলে জানা নেই। আমরা এর মধ্যে বিকেল 5টা নাগাদ একবার জলের উপরে উঠেছিলাম। গোপালপুর থেকে প্রায় 100 মাইল দক্ষিণে চলে এসেছি আমরা। সমুদ্র তট থেকে জলের দিকে 20 গজ দূরে আমাদের ডুবুরি জাহাজ রাখা হয়েছিল। ডাঙায় কোনো বসতির চিহ্ন চোখে পড়ল না। সামনে বালি, পেছনে ঝাউবন, আর আরো পেছনে পাহাড় ছাড়া আর কিছুই চোখে পড়েনি। নিউটন সমেত আমরা 4 জনই ডাঙায় গিয়ে কিছুক্ষণ পায়চারি করলাম। বিস্ফোরণ নিয়ে আমরা সকলেই ভেবেছি, এমনকি অবিনাশ বাবুও তার মতামত দিতে ছাড়েননি। একবার বললেন, বাইরে থেকে তাক করে কেউ জলে বোমা টোমা ফেলেনি তো? অবিনাশবাবু খুব যে বোকার মতো বলেছেন তা কিন্তু নয়, কিন্তু জলের মধ্যে বোমা কেন? কার শত্রু সমুদ্রের জলে বাস করছে? জলের মাছ আর উদ্ভিদের ওপর কার এত আক্রোশ হবে? আধ ঘন্টা খোলা হাওয়ায় পায়চারি করে আমরা জাহাজে ফিরে এলাম। সূর্যের আলো জলের নিচে যে পর্যন্ত পৌঁছয় তার মধ্যে রক্ত মাছের সন্ধান পাওয়া যায়নি বলে এবার আমরা ঠিক করেছি উপকূল থেকে বেশ কিছুটা দূরে গিয়ে আরো অনেক গভীর জলে নেমে অনুসন্ধান করব। অনেকেই জানেন সমুদ্রের গভীরতম অংশ কতখানি গভীর হতে পারে। প্রশান্ত মহাসাগরের এক একটা জায়গা 6 মাইলেরও বেশি গভীর, অর্থাৎ গোটা মাউন্ট এভারেস্ট তার মধ্যে ডুবে গিয়েও তার উপর প্রায় 2000 ফুট জল থাকবে। আমরা অন্তত 10,000 ফুট অর্থাৎ প্রায় 2 মাইল নিচে নামব বলে স্থির করেছি। এর চেয়ে বেশি গভীরে জলের যা চাপ হবে তাতে আমাদের জাহাজকে টিকিয়ে রাখা মুশকিল হতে পারে। এখন আমরা চলেছি 5,000 ফুট নিচ দিয়ে। এখানে চিররাত্রি। দুপুরের সূর্য যদি ঠিক মাথার উপরেও থাকে তাহলেও তার সামান্যতম আলো এখানে পৌঁছবে না। এখানে উদ্ভিদ বলে কিছু নেই, কারণ সূর্যের আলো ছাড়া উদ্ভিদ জন্মাতে পারে না। কাজেই প্রবাল, প্ল্যাঙ্কটন ইত্যাদির যে শোভা এতদিন আমাদের ঘিরে ছিল এখন তা আর দেখা যায় না।
এখানে আমাদের ঘিরে আছে স্তরের পর স্তর জলমগ্ন পাথরের পাহাড়। এইসব পাহাড়ের পাশ দিয়ে আমরা চলেছি। নিচে জমিতে বালি আর পাথরের কুচি, তার উপর হয় স্থির হয়ে বসে আছে, না হয় চলে ফিরে বেড়াচ্ছে শামুক ও কাঁকড়া জাতীয় প্রাণী। পাহাড়ের গায়ে গায়ে ক্ল্যাম জাতীয় শামুক আটকে রয়েছে ঘুঁটের মতো। এক জাতীয় ভয়াবহ কাঁকড়া দেখলাম, তারা লম্বা লম্বা রনপার মতো পা ফেলে মাটি দিয়ে হেঁটে চলেছে। এইসব প্রাণীর কোনোটাই উদ্ভিদ জীবী নয়। এরা হয় পরস্পরকে খায়, না হয় অন্য সামুদ্রিক প্রাণী যখন মরে নিচে এসে পড়ে তখন সেগুলোকে খায়। যারা এই জিনিসটা করে তাদের সামুদ্রিক শকুনি বললে খুব ভুল হবে না। তানাকা এখন জাহাজ চালাচ্ছে। দুই জাপানিকেই এর আগে পর্যন্ত হাসি খুশি দেখেছি, এখন দুজনেই গম্ভীর। সার্চ লাইট সব সময়ই জ্বালানো রয়েছে। একবার নেভানো হয়েছিল, মনে হলো যেন অন্ধকূপের মধ্যে রয়েছে। তবে আলো নেভালে একটা জিনিস হয়, অন্ধকারে চলাফেরা করতে হবে বলেই বোধ হয় এখানকার কোনো কোনো মাছের গা থেকে আলো বেরোয়, আর তার এক একটা রং ভারী সুন্দর। এই আলো একেবারে নিয়ন আলোর মতো। একটা মাছের নামই নিয়ন মাছ। জাহাজের আলো নেভাতে এরকম দু একটা মাছকে জলের মধ্যে আলোর রেখা টেনে চলে বেড়াতে দেখলাম। এমনিতে এই গভীর জলের যে সমস্ত প্রাণী, তাদের গায়ের রঙের কোনো বাহার নেই। বেশিরভাগই হয় সাদা, না হয় কালো। অবিনাশবাবু মন্তব্য করলেন, সমস্ত জগৎটার উপর কিরম যেন একটা মৃত্যুর ছায়া পড়েছে বলে মনে হচ্ছে, তাই না মশাই? কথাটা ঠিকই। শহর সভ্যতা, পথঘাট, মানুষ, বাড়ি, গাড়ি এসব থেকে যেন লক্ষ মাইল দূরে আর লক্ষ বছর আগেকার কোনো আদিম বিভীষিকাময় জগতে চলে এসেছি আমরা। অথচ আশ্চর্য এই যে এ জগৎ আসলে আমাদের সমসাময়িক, আর এখানেও জন্ম আছে, মৃত্যু আছে, খাওয়া আছে, ঘুম আছে, সংগ্রাম আছে, সমস্যা আছে, তবে তার সবই একেবারে আদিম স্তরে, যেমন সত্যি হয়তো লক্ষ বছর আগে ছিল। হামাকুরা কোচিরামো মিতে কুদাসাই। তানাকা কি জানি একটা দেখে চিৎকার করে উঠল। লেখা থামাই। 29শে জানুয়ারি ভোর 4:30। 11,000 ফুট থেকে আমরা আবার উপরে উঠতে আরম্ভ করেছি। আমাদের অভিযান শেষ হয়েছে। আমরা সকলেই এখনো একটা মুহ্যমান অবস্থায় রয়েছি। এটা কাটতে এবং মনের বিস্ময়টা যেতে বোধহয় বেশ কিছুটা সময় লাগবে। আমার ভাইটা বড়ি খুব কাজে দিয়েছে। আমি যে এখন বসে লিখতে পারছি সেও এই বড়ির গুণেই। এর আগের দিনের লেখার শেষ লাইনে বলেছিলাম তানাকা জানলা দিয়ে কি একটা যেন দেখে চিৎকার করে উঠেছিল। আমরা সবাই সে চিৎকার শুনে জানলার উপর প্রায় হুমড়ি খেয়ে পড়ি। তানাকা জাপানি ভাষায় কি যেন একটা বলাতে হামাকুরা জাহাজের সার্চ লাইট নিভিয়ে দিল, আর নেভাতেই একটা আশ্চর্য দৃশ্য আমাদের চোখে পড়ল। আগেই বলেছি আমাদের চারিদিক ঘিরে রয়েছে সমুদ্র গর্ভের সব পাহাড়। এইরকম দুটো পাহাড়ের ফাঁক দিয়ে বেশ খানিকটা দূরে, সমুদ্রের তলায় দূরত্ব আন্দাজ করা ভারী কঠিন, কিন্তু তাও বেশ খানিকটা দূরেই মনে হলো দেখতে পেলাম একটা অগ্নিকুণ্ডের মতো আলো। সে আলো আগুনের লেলিহান শিখার মতোই অস্থির, আর তার রংটা হলো আমার দেখা লাল মাছের রঙের মতোই জ্বলন্ত উজ্জ্বল। তানাকা জাহাজের স্টিয়ারিংটা ঘোরাতেই বুঝতে পারলাম সেই অগ্নিকুণ্ডের দিকেই চলেছি আমরা। সার্চ লাইট আর জ্বালার দরকার নেই, ওই আলোই আমাদের পথ দেখাবে। তাছাড়া আমাদের অস্তিত্বটা যত কম জাহির করা যায় ততই বোধহয় ভালো। অবিনাশবাবু আমার হাতের আস্তিনটা চেপে ধরে বললেন, মিল্টনের প্যারাডাইস লস্ট মনে আছে? তাতে যে নরকের বর্ণনা আছে, এ যেন কতকটা সেই রকম মশাই। আমি আমার বাইনোকুলারটা বার করে হামাকুরার দিকে এগিয়ে দিয়ে বললাম, দেখবে
ও মাথা নেড়ে বলল, প্রফেসর, ইউ রুক। বাইনোকুলারে চোখ লাগাতেই অগ্নিকুণ্ড কাছে এসে পড়ল। দেখলাম সেটা আগুন নয়, সেটা মাছের মেলা। হাজার হাজার রক্ত মাছ সেখানে চক্রাকারে ঘুরছে, পাক খাচ্ছে, উপরে উঠছে, নিচে নামছে। তাদের গায়ের রং লাল বললে ভুল হবে, আসলে তাদের গা থেকে একটা লাল আভা বিচ্ছুরিত হচ্ছে, আর তার ফলে তাদের দূর থেকে একটা অগ্নিকুণ্ড বলে মনে হচ্ছে। প্রথমে এই দৃশ্যের অনেকখানি পাহাড়ে ঢেকেছিল। জাহাজ যতই এগোতে লাগলো ততই বেশি করে দেখা যেতে লাগলো এই রক্ত মৎস্যের জগৎ। ঠিক 10 মিনিট চলার পর আমরা পাহাড়ের পাশ কাটিয়ে একেবারে খোলা জায়গায় এসে পড়লাম। মাছের ভিড় এখনো আমাদের থেকে অন্তত 20-25 গজ দূরে, কিন্তু আর এগোনোর প্রয়োজন নেই, কারণ আমাদের দৃষ্টিপথে আর কোনো বাধা নেই। তাছাড়া এটাও মনে হচ্ছিল যে এই বিচিত্র অলৌকিক দৃশ্য যেন একটু দূর থেকে দেখাই ভালো। মাছের সংখ্যা গুণে শেষ করার ক্ষমতা নেই, আর তার কোনো প্রয়োজনও নেই। এক মাছ আর এক মাছে কোনো তফাৎ নেই, সুতরাং তাদের যে কোনো একটার বর্ণনা দিলেই চলবে। মাছ বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝি এটা ঠিক সেরকম নয়। এর কাঁধের দুদিকে ডানার জায়গায় যে দুটো জিনিস আছে তার সঙ্গে মানুষের হাতের মিল আছে, আর এরা সেগুলো নিয়ে হাতের কাজই করছে। ল্যাজটা দুভাগ হয়ে গেছে ঠিকই, কিন্তু ভাগ হয়ে সেটা আর ঠিক ল্যাজ নেই, যেন হয়ে গেছে দুটো পায়ের মতো। সবচেয়ে আশ্চর্য এই যে এদের চোখ মাছের মতো চেয়ে থাকে না, এ চোখে মানুষের মতো পাতা পড়ে। এদের চাঞ্চল্যেরও একটা কারণ আন্দাজ করা যায়, কিন্তু সেটা পরে বলছি। তার আগে বলা দরকার যে এরা পরস্পরের সঙ্গে যে ব্যবহার করছে তাতে একটা স্পষ্ট ধারণা হয় যে এরা কথা বলছে, অথবা অন্ততপক্ষে এদের মধ্যে একটা ভাবের আদান প্রদান চলছে। হাত নেড়ে, মাথা নেড়ে এরা যে ব্যাপারটা চালিয়েছে সেটা কোনো রকম জলচর প্রাণী কখনো করে বলে আমার জানা নেই। তানাকা আর হামাকুরাকে বলতে তারাও আমার সঙ্গে এ ব্যাপারে একমত হলো। এদের সমস্ত উত্তেজনা যে ব্যাপারটাকে ঘিরে হচ্ছে সেটা একটা আশ্চর্য লাল গোলাকার বস্তু। গোলকটা সাইজে আমাদের জাহাজের প্রায় অর্ধেক। সেটা যে কিসের তৈরি তা বোঝা ভারী মুশকিল, যদিও সেটা যে ধাতুর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গোলকটা সমুদ্রের মাটিতে 3টে স্বচ্ছ তেরচা খুঁটির ওপর দাঁড়িয়ে রয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, এই রক্ত মাছ ছাড়া আর কোনো রকম জ্যান্ত প্রাণীর চিহ্ন মাত্র নেই। যেটা রয়েছে সেটা হলো মাছের ভিড়ের কিছু দূরে পর্বত প্রমাণ একটা কঙ্কাল। বুঝতে অসুবিধে হলো না যে সেটা একটা তিমি মাছের। এই বিশাল মাছের এই দশা হলো কি করে? এই প্রশ্নের একটা উত্তরই মাথায় আসে, এই বিঘৎ প্রমাণ মাছের দলই এই তিমিকে ভক্ষণ করেছে। রক্ত মাছের পেছনে যে পাহাড়, তার চেহারাতেও একটা বিস্ময়কর বিশেষত্ব রয়েছে। অন্যান্য পাহাড়ের গায়ের মতো এর গা এবড়ো খেবড়ো নয়, তাকে নিপুণ কারিগরির সাহায্যে একই সঙ্গে সুন্দর ও বাসযোগ্য করে তোলা হয়েছে। তার গায়ে থাকে থাকে সারি সারি অসংখ্য সুড়ঙ্গ কাটা হয়েছে, যেগুলো পাহাড়ের ভেতরে চলে গেছে। এই সুড়ঙ্গের ভেতরটা অন্ধকার নয়, এর প্রত্যেকটার ভেতরেই আলোর ব্যবস্থা রয়েছে, এবং সেই আলো লাল, অর্থাৎ এই রাজ্যের সবই লাল। এইসব দেখতে দেখতে আমার মাথার ভেতরটা কেমন জানি করতে লাগলো। চোখটা ধাঁধিয়ে গিয়েছিল অবশ্যই, কিন্তু মাথার এই ভাবটা সে কারণে নয়। একটা আশ্চর্য ধারণা হঠাৎ আমার মনে উদিত হবার ফলে এই অবস্থা। এরা যদি
পৃথিবীর প্রাণী না হয়? যদি এরা অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে এসে থাকে, হয়তো তাদের নিজেদের গ্রহে আর জায়গায় কুলোচ্ছে না, তাই তারা পৃথিবীতে এসে বসবাস করছে। হামাকুরাকে কথাটা বলাতে সে বলে উঠল, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমার নিজেরও ধারণাটাকে ওয়ান্ডারফুল বলেই মনে হয়েছিল। শুধু তাই নয়, এটা সম্ভবও বটে। এই প্রাণী পৃথিবীতে সৃষ্টি হতে পারে না, হলে সেটা এতদিন মানুষের অজানা থাকতো না। কারণ বিশেষত এরা যে শুধু জলের তলাতেই থাকে তা তো নয়, এরা উভচর। ডাঙায় উঠে এরা মানুষ মারতে পারে, ডাঙা থেকে হেঁটে এরা জলে নামতে পারে। হামাকুরা বলল, ওরা মুখ দিয়ে কোনো শব্দ করছে কিনা এবং সে শব্দের কোনো মানে আছে কিনা সেটা জানা দরকার। শুষ্ক মাছ শীষ দেয়, সেটা বোধহয় তুমি জানো। সেই শীষ রেকর্ড করে জানা গেছে যে সেটা একরকম ভাষা। ওরা পরস্পরের সঙ্গে কথা বলে, মনের ভাব প্রকাশ করে। এরাও হয়তো তাই করছে। এই বলে হামাকুরা কেবিনের দেয়ালের একটা ছোট্ট দরজা খুলে তার ভেতর থেকে একটা হেডফোন জাতীয় জিনিস বার করে কানে পড়ল। তারপর টেবিলের ওপর অনেকগুলো বোতামের মধ্যে দু একটা টিপে দিতেই তার চোখে মুখে বিস্ময় ও উল্লাসের ভাব ফুটে উঠল। তারপর হেডফোনটা খুলে সে আমাকে দিয়ে বলল, শোনো। সেটা কানে লাগাতেই নানান রকম অদ্ভুত তীক্ষ্ণ শব্দ শুনতে পেলাম। তার মধ্যে একটা বিশেষ শব্দ যেন বারবার উচ্চারিত হচ্ছে। এটা কি শুধুই শব্দ, না এর কোনো মানে আছে? অবিনাশবাবু দেখি এর ফাঁকে আমার লিঙ্গুয়াগ্রাফ যন্ত্রটা বার করে আমার দিকে এগিয়ে ধরে বসে আছেন। এরকম বুদ্ধি নিয়ে তো উনি অনায়াসেই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারেন। কিন্তু কোনো ফল হলো না। কোনো শব্দেরই কোনো মানে আমার যন্ত্রে লেখা হলো না। অথচ যন্ত্র খারাপ হয়নি, কারণ জাপানি ভাষার অনুবাদ গড়গড় করে হয়ে যাচ্ছে। কি হলো তাহলে? হামাকুরা বলল, এর মানে একমাত্র এই হতে পারে যে ওরা যে কথা বলছে তার কোনো প্রতিশব্দ আমাদের ভাষায় নেই। অর্থাৎ ওদের ভাষা আর ওদের ভাব দুটোই মানুষের চেয়ে আলাদা। এতে আরো বেশি মনে হয় যে ওরা কোনো অন্য গ্রহের প্রাণী। যন্ত্রটা রেখে দিলাম। কি বলছে সেটা জানার চেয়ে কি করছে সেটাই দেখা ভালো। রক্তমৎস্যের দৃষ্টিশক্তি বোধহয় তেমন জোরালো নয়, কারণ আমাদের জাহাজটা তারা এখনো দেখতে পায়নি। তাই কি, নাকি ওদের মধ্যে কোনো একটা কারণে এমন উত্তেজনার সৃষ্টি হয়েছে যে ওদের আশেপাশে কি আছে না আছে সেদিকে ওরা ভ্রুক্ষেপ করছে না? বিনা কারণে এমন চাঞ্চল্য কোনো প্রাণী প্রকাশ করতে পারে সেটা বিশ্বাস করা কঠিন। এই ভাবতে ভাবতেই হঠাৎ মাছের হাবভাবে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তারা হঠাৎ দুই দলে ভাগ হয়ে গেল। তারপর দুই দল গোলকটা দুদিকে গিয়ে সেটাকে যেন বারবার ধাক্কা মেরে সরাতে চেষ্টা করল। তারপর দেখি তারা গোলকটাকে চারপাশ থেকে ঘিরে একই সঙ্গে সেটার দিকে চার্জ করে গিয়ে তাতে ঠেলা মারছে। এই জিনিসটা তারা প্রায় 5 মিনিট ধরে করল। তারপরে এক মর্মান্তিক ব্যাপার করতে দেখলাম। দল থেকে একটি একটি করে মাছ ছটফট করতে করতে নির্জীব হয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। হঠাৎ যেন কিসে তাদের প্রাণ শক্তি হরণ করে নিচ্ছে। সেটা কি ক্লান্তি, না কোনো ব্যারাম, না অন্য কিছু? একটু চিন্তা করতেই বিদ্যুতের একটা ঝলকের মতো সমস্ত জিনিসটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। অন্য কোনো গ্রহ থেকে এই উভচর প্রাণীরা এসেছে পৃথিবীতে বসবাস করতে। জলের ভাগ এখানে বেশি, তাই জলেই নেমেছে, কিংবা হয়তো জলেই থাকবে বলে এসেছে। তারপর হয় জলের তাপ বা জলে কোনো গ্যাস বা ওই জাতীয় কিছুর অভাব বা অতিরিক্ততা
এদের জীবন ধারণের পথে বাধার সৃষ্টি করেছে। তাই এদের কেউ কেউ জল থেকে ডাঙায় উঠে দেখতে গেছে সেখানে বসবাস করা যায় কিনা। ডাঙায় উঠে দেখেছে মানুষকে। হয়তো ধারণা হয়েছে মানুষ তাদের শত্রু, তাই আত্মরক্ষার জন্য তাদের কয়েকজনকে কামড়িয়ে বা হুল ফুটিয়ে মেরেছে। তারপর তারা জলে ফিরে এসে ক্রমে বুঝতে পেরেছে যে পৃথিবীতে থাকলে তারা বেশি দিন বাঁচবে না। খুব সম্ভবত ওই লাল গোলক করেই তারা এসেছিল, আবার ওতে করেই তারা ফিরে যেতে চায়। দুর্ভাগ্যবশত গোলকটা সমুদ্রের মাটিতে এমন ভাবে আটকে গেছে যে সেটাকে উপরে তোলা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে সেই গোলকটাকে আলগা করতে না পারলে হয়তো তাদের সকলেরই সলিল সমাধি হবে। হামাকুরাকে বললাম, ওই গোলকটাকে যে করে হোক মাটি থেকে আলগা করে দিতে হবে। এদের সাধ্যি আছে বলে মনে হয় না। হামাকুরা তানাকাকে জাপানি ভাষায় তাড়াতাড়ি কি যেন বলে আমায় বলল, আমাদের জাহাজটাকে দিয়ে ওটাকে ধাক্কা মারা ছাড়া আর কোনো উপায় নেই। তবে সেটাই করা হোক। চোখের সামনে একের পর এক মাছ পাক খেতে খেতে মাটিতে পড়ছে। এ দৃশ্য আমি আর দেখতে পাচ্ছিলাম না। তানাকা জাহাজটাকে চালু করে খুব আস্তে আস্তে এবং সাবধানে গোলকটার দিকে এগিয়ে যেতে লাগলো। যখন হাত 10 মধ্যে এসে পড়েছি তখন আরেক বিদঘুটে ব্যাপার ঘটল। মাছগুলো হঠাৎ তাদের ভিড়ের মধ্যে জাহাজটাকে ঢুকতে দেখে বোধহয় ভাবলো কোনো শত্রু তাদের সর্বনাশ করতে এসেছে। তারা দলে দলে আমাদের দিকে মুখ ঘুরিয়ে আমাদের কেবিনের 3 কোণা জানলার কাছে এসে ধাক্কা মারতে শুরু করল। সে এক দৃশ্য। সমস্ত কেবিনের ভেতরটা লাল আভায় ধকধক করছে। মাছের পর মাছ এসে মরিয়া হয়ে জানলায় ঠক্কর মারছে। তাদের দৃষ্টিতে একটা হিংস্র অথচ ভয়ার্ত ভাব। নিউটনের যা দশা হলো তা লিখে বোঝানো মুশকিল। মুখ দিয়ে ক্রমাগত ফ্যাঁস ফ্যাঁস শব্দ, আর সামনের পায়ের 2 থাবা দিয়ে অনবরত কাঁচের উপর আঁচড়। অবিনাশবাবুর দিকে চেয়ে দেখি উনি চোখ বুজে বিড়বিড় করে ইষ্ট নাম জপ করছেন। তার মুখ ফ্যাকাশে হয়ে তার উপর মাছের লাল আলো এসে পড়ে এক অদ্ভুত গোলাপি ভাব। একটা মৃদু ধাক্কা অনুভব করে বুঝলাম আমাদের জাহাজ গোলকের গায়ে ঠেকেছে। তার কয়েক সেকেন্ড পরে তানাকা জাহাজটাকে পিছিয়ে আনতে আরম্ভ করল। খানিকটা পিছুতেই দেখলাম গোলকটা মাটি থেকে আলগা হয়ে ভাসমান অবস্থায় জলের মধ্যে দুলছে। এবার এক অভাবনীয় দৃশ্য। গোলকের তলার দিকে যে একটা দরজা ছিল সেটা আগে বুঝতে পারিনি। যত জ্যান্ত মাছ বাকি ছিল সব দেখি এবার একসঙ্গে আমাদের জাহাজ ছেড়ে বিদ্যুৎ বেগে গোলকের তলায় গিয়ে হুড়মুড় করে জাহাজের ভেতর ঢুকে অদৃশ্য হয়ে গেল। তারপর যেটা হলো তার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত ছিল, কিন্তু আমরা ছিলাম না। একটা প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দেখলাম গোলকটা তীর বেগে ওপর দিকে উঠছে। সেই বিস্ফোরণের ফলে জলের চাপ এসে আমাদের জাহাজকে মারল ধাক্কা, আর সেই ধাক্কার চোটে জাহাজ ফুটবলের মতো ছিটকে গিয়ে লাগলো পেছনের পাহাড়ে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন বুঝলাম নিউটন আমার কান চাটছে। কেবিনের মেঝে থেকে উঠে অনুভব করলাম কাঁধে একটা যন্ত্রণা। হামাকুরা দেখি তানাকার মাথায় একটা ব্যান্ডেজ বাঁধছে। অবিনাশবাবু ছিটকে গিয়ে একটা বিছানার ওপর পড়েছিলেন, কাজেই তার তেমন চোট লাগেনি। তাকে দেখে মনে হলো বেশ নিশ্চিন্তভাবেই ঘুমোচ্ছেন। কাঁধে একটা মৃদু চাপ দিতেই ধর্মড় করে উঠে বসে চোখ বড় বড় করে বললেন, এক্সরেতে কি বলছে? বুঝলাম উনি স্বপ্ন দেখছিলেন যে ওনার হাড়গোড় সব ভেঙে গেছে। জাহাজ উপরের দিকে উঠছে। কারিগরির আশ্চর্য বাহাদুরি জাপানিদের। এত বড় একটা ধাক্কায় জাহাজ কিছুমাত্র জখম হয়নি।
বাইরে যদি বা কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই মারাত্মক নয়। আর ভেতরে শুধু একটা প্লাস্টিকের গেলাস উল্টে গিয়ে খানিকটা জল আমার বিছানায় পড়েছে, ব্যাস। হামাকুড়া বলল, প্রথমবার যে ধাক্কা খেয়েছিলাম সেটা বোধ হয় অন্য আরেকটা গোলকের বিস্ফোরণ। আমি বললাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এরা সবাই একই সঙ্গে যেখান থেকে এসেছিল আবার সেখানেই ফিরে যাচ্ছে। কোন গ্রহ থেকে এরা এসেছিল সেটা কোনোদিন জানা যাবে কি? বোধ হয় না। তবে এই ভিন্ন গ্রহবাসী রক্তমৎস্য যে বিজ্ঞানে কতদূর অগ্রসর হয়েছে সেটা ভাবতে অবাক লাগে। তানাকায় মাছের অনেক ছবি তুলেছে। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম সেই সময় জাহাজ ছাড়ার আগে হামাকুড়া বাইরে বেরিয়ে দুটো মরা মাছের নমুনা নিয়ে এসেছে। মোট কথা, আমাদের অভিযান মোটেই ব্যর্থ হয়নি। অবিনাশবাবুর দিকে চেয়ে দেখি তিনি অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে গুনগুন করে গান গাইছেন। আমি বললাম, সমুদ্রগর্ভে এই অভিযানটা আপনার কাছে বেশ উপভোগ্য হয়েছে বলে মনে হচ্ছে। অবিনাশবাবু বললেন, মাছ জিনিসটা যেরকম উপাদেয়, মাছের জগৎটাও যে সেরকম উপভোগ্য হবে তাতে আর আশ্চর্য কি? আমার তো মনে হচ্ছে আমার জ্ঞানের ভান্ডার আরো অনেক ভরে উঠল। আপনি ভাবছেন জ্ঞান আর আমি ভাবছি পকেট। কিরকম? আমি অবাক হয়ে অবিনাশবাবুর দিকে চাইতেই ভদ্রলোক তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা চাপ বাঁধা ডেলা বার করে আমার দিকে এগিয়ে দিলেন। সেটা হাতে নিয়ে ভালো করে আলোতে দেখেই আমার চোখ কপালে উঠল। এই ডেলার মধ্যে রয়েছে অন্তত 10খানা আরবি ভাষায় ছাপ মারা মোগল আমলে সোনার মোহর। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও রক্তমৎস্য রহস্য। গল্প পাঠে দীপ, সোমক, জগন্নাথ বসু এবং রিয়া। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে রিচার্ড। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। পর্ব পরিচালনায় অনির্বাণ ও অভিষেক। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।